দ্বিতীয় ক্লাসে সবাই স্বাগত জানাই। আজকে হচ্ছে মধ্যযুগের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। তো বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য, এটাকে মূলত আমরা জানি কি দুভাগে ভাগ করা হয়েছে বা দুটি ধারায়। একটা হচ্ছে পদাবলী সাহিত্য, যেটাকে আমরা বলি বৈষ্ণব পদাবলী। আর একটি হচ্ছে জীবনী সাহিত্য। তাহলে বৈষ্ণব সাহিত্য কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পদাবলী সাহিত্য, যেটাকে আমরা বলি বৈষ্ণব সাহিত্য পদাবলী, আর একটা হচ্ছে জীবনী সাহিত্য। তো পদাবলী কি আসলে আমাদের একটু, কেউ যদি জানেন একটু ধারণা দিতে পারেন, বা পদাবলী সাহিত্য কি? স্যার, পদাবলী হচ্ছে ওই যে ভগবান শ্রীকৃষ্ণের যেই গান বা প্রশংসা কীর্তন যেগুলো আছে ওগুলাকে বলা হয়। আচ্ছা, মূলত এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, পদ্মাকারে রচিত বৈষ্ণবীয় যে ধর্ম রয়েছে, সেই ধর্মের যে ডিপ থিঙ্কিং মানে গূঢ়ার্থমূলক যে রচনা, এই রচনাকেই বলা হয় পদাবলী সাহিত্য। তো মধ্যযুগের মানে যতগুলো ধারা রয়েছে তার মধ্যে সবচেয়ে রিচ হচ্ছে যে বৈষ্ণব সাহিত্য ধারা। আর বৈষ্ণব পদাবলীকে বলা হয় যে আহ, মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ফসল আর কি। তো এই পদাবলী সাহিত্য তুমি যেটা বলছিলা, এক্স্যাক্টলি বলছিলা যে মানে ভাগবত থেকে হুবহু না নিয়ে, ঠিক আছে, এটা রাধা কৃষ্ণের জীবাত্মা ও পরমাত্মার বিষয় আর কি, যে ধারণা দিয়েছেন সেভাবে তারা এটা উপস্থাপন করেছে। তো এই বৈষ্ণব সাহিত্যের মোট পদকর্তা রয়েছেন 164 জন। আর এই বৈষ্ণব সাহিত্যে বাংলা সাহিত্যের বিভিন্ন ধরনের রস রয়েছে, কিন্তু এই বৈষ্ণব সাহিত্যে মোট 5 প্রকারের বৈষ্ণবীয় রস রয়েছে, ঠিক আছে। তো এই আমরা তো জানি যে সাহিত্যের 9 প্রকার, এখানে রয়েছে 5 প্রকার। আর এই যে এখানে মধুর রসের বেশি ব্যবহার করা হয়েছে বৈষ্ণব পদগুলো বা শৃঙ্গার রস, ঠিক আছে। আর বৈষ্ণব পদের অধিকাংশই রচনা করা হয়েছে কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়, তাই তো? তাহলে এই ব্রজবুলি ভাষাটা হচ্ছে কি? ব্রজবুলি ভাষা সম্পর্কে যদি কিছু বলতে পারি, কে বলবেন? স্যার, বাংলা আর মৈথিলি ভাষার যে সংমিশ্রণ ওইটা হচ্ছে ব্রজবুলি ভাষা। হ্যাঁ, দুইটা ভাষার মিশ্রণে। এই যে নিচে দেয়া আছে বাংলা আর একটা কি, মৈথিলি ভাষা। মৈথিলি। হ্যাঁ, এই দুই ভাষার মিশ্রণে কি গঠিত হয়েছে আমাদের এই বৈষ্ণব সাহিত্যের ব্রজবুলি ভাষাটা। এখন কথা হচ্ছে, এটা কারা রচনা করেছেন? যেমন চণ্ডীদাস, জ্ঞানদাস, দাস, তারপর হচ্ছে বলরাম দাস আছে, তারপর জয়দেব আছে, ঠিক আছে। এখন এই এতজন লেখকের মধ্যে সবচেয়ে এনামুল ভাই, আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন। আচ্ছা, এটাকে আমি এখান থেকে অফ করে দিতে পারবো না? আচ্ছা, দেখতেছি। স্যার, পারবেন? আমারটা অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, খুঁজে পাচ্ছি না অপশন। যাই হোক, তাহলে এই যে মৈথিলি ভাষা ব্রজবুলি মানে মৈথিলি এবং বাংলার সংমিশ্রণে হয়েছে, এটা হচ্ছে একটা কৃত্রিম ভাষা। তো এই ভাষার যে কবিরা ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন বিদ্যাপতি। তাহলে এই বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর যে অধিকাংশ পদ তিনি এই ব্রজবুলি ভাষায় রচনা করেছেন। এবং বিদ্যাপতিকে বলা হয় যে তিনি, তার উপাধি হচ্ছে কবি কণ্ঠহার, এবং তাকে মৈথিলি কোকিল বলা হয়। তাহলে বিদ্যাপতিকে কি বলা হয়? মৈথিলি কোকিল, ঠিক আছে। অথবা অভিনব জয়দেব নামেও তাকে ডাকা হয়। তাহলে বিদ্যাপতি ছিলেন হচ্ছে
আরে এনামুল ভাই, এটা এখান থেকে অফ করা যায় না বুঝছেন। তাহলে বিদ্যাপতি সম্পর্কে আমাদের প্রিলিমিনারিতে খুবই ইম্পর্টেন্ট এই বৈষ্ণব পদ। বৈষ্ণব পদের মধ্যেও আবার এই যে যারা রচনা করেছেন তার মধ্যে যে প্রধান কবি, অন্যতম শ্রেষ্ঠ কবি, তিনি যে তার যে চরণগুলো, তিনি কোন মানে মিথিলার রাজা না কোথার রাজা, তাকে কি নামে ডাকা হয়, তার উপাধি কি, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো বিদ্যাপতির যে চরণগুলো সেগুলো আমাদের মুখস্থ করতে হবে, যেমন এ সখী আমারই দুঃখের নাহিওর, এ ভরা মা, এ এ ভরা বাদরো মাহ ভাদরো, শূন্য মন্দির মোর, যে ও সখী আমার দুঃখের শেষ নাই, বাদল বর্ষা ভাদ্র, আমার মন্দির শূন্য। তো এই যে মধ্যযুগে বৈষ্ণব বৈষ্ণবীয়দের মধ্যে বিদ্যাপতি এত সুন্দর একটা মানে পদ নিয়ে আসছেন, যেটা আহ এই সকল কারণেই হচ্ছে যে এই বৈষ্ণব বিদ্যাপতি আর কি শ্রেষ্ঠ হয়েছেন। তো তাকে আদিকবি বা প্রথম অবাঙালি কবি বলা হয়। যে বৈষ্ণব পদের আদিকবি কে, তাহলে ওর বিদ্যাপতি, এবং তাকে অবাঙালি কবি বলা হয়। তো বিদ্যাপতি ছাড়াও আরো রয়েছে যে জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস। হ্যাঁ। তো এই এরা হচ্ছে যে যে চরণগুলো বলেছেন পদগুলো, সেখান থেকে মানে মিনিমাম 5-7টা পদ আমাদের রিটেন এবং প্রিলিমিনারির জন্য মুখস্থ করা লাগবে, যে জ্ঞান দাসের কোনটি, আহ গোবিন্দ দাসের কোনটি, বিদ্যাপতির চরণ কোনটি। ঠিক আছে। তো আমরা লিখতে পারি যে এই মৈথিলীর যে শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি, তার এই চরণটা আমরা সব মুখস্থ করে রাখবো। ঠিক আছে। তারপরে বড়ু চণ্ডীদাস, তিনি বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে বাংলা সাহিত্যে প্রথম মানবতাবাদী কবি এই বড়ু চণ্ডীদাস, বা যাকে বড়ু চণ্ডীদাস নামেও ডাকা হয়। ঠিক আছে। তারপরে হচ্ছে দ্বিজ চণ্ডীদাসে আছে আমারই বধুয়া আনবাড়ি যায় আমার রাঙিয়ে না দিয়া, মানে হে সখী আমারই, আমারই বধুয়া আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া। এটাও মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে যে আহ জ্ঞানদাস দুইটা বলেছে যে আহ রূপ লাগি আখি জুড়ে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগে আমার, মানে প্রতি অঙ্গ লাগি আমার প্রতি অঙ্গ মোর, এই একটা। তারপর সুখের লাগিয়ে ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল। এই যে জ্ঞানদাসের, তাহলে এটা মনে রাখতে হবে কিভাবে, যে রূপ সুখের জ্ঞান, তাহলে জ্ঞান মানে হচ্ছে জ্ঞানদাস। আমি যেভাবে আর কি মানে এই ট্রিক্সটা ইউজ করতাম, যে মানে এতগুলো বৈষ্ণব কবি, তার মধ্যে কোন কার পদ কোনটা, এটা কিভাবে বুঝবো, তো আলাদা স্পেসিফিক ভাবে বোঝার জন্য আমি কিছু টেকনিক ফলো করতাম এখানে। যেমন জ্ঞান দাসের ক্ষেত্রে ওইটাই রাখতাম, যে রূপ সুখের জ্ঞান, অর্থাৎ জ্ঞান দাস, রূপ মানে রূপ লাগে আঁখি জরে গুণ মনোভর, এটা। আর সুখ মানে হচ্ছে সুখের লাগে ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। তো আপনারা এগুলো এভাবে মুখস্থ রাখতে পারেন। আর আহ, চণ্ডীদাসের যেটা, এটা তো বিখ্যাত, এটা সবাই আমরা জানি, এটা মনে রাখবো। আর হচ্ছে বিদ্যাপতি সম্পর্কে আমরা আর একটু, এইখানে যতটুকু আছে এর চেয়ে আরেকটু ডিটেইলে, আমি যেগুলো বলেছি এর চেয়েও যদি ডিটেইলে পড়া যায় তাহলে ভালো। তাহলে আমি কি বলেছি বিদ্যাপতি সম্পর্কে? বিদ্যাপতি কোথাকার কবি? হ্যালো, শোনা যায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে আমার মিথিলার প্রশ্নটা ছিল রাজসভার কবি। কোন রাজসভা? সরি। উম, বিহারের মিথিলার রাজসভার কবি। আচ্ছা মিথিলা আচ্ছা, হ্যাঁ। রাষ্ট্র কবি। তাহলে ওই রাজার নাম কি ছিল? শিবসিংহ রায়। এটা মনে রাখলে না না রাখলেও চলবে, সমস্যা নাই। তো তাহলে এই যে তাকে কি কি তার উপাধি কি ছিল? স্যার বিদ্যাপতির মৈথিলি উপাধি কি? কোকিল। স্যার না, মৈথিলি উপাধি। কোকিল।
আহ, ও হ্যাঁ, আচ্ছা। এই নামে ডাকা হতো মৈথিলী কোকিল, ঠিক আছে, বা অভিনব জয়দেব। আমি বলছি তার উপাধি। উপাধি হচ্ছে কবি কণ্ঠহার, ঠিক আছে। তাহলে কি কি হইলো বৈষ্ণব থেকে মোটামুটি? যে বৈষ্ণব হচ্ছে মধ্যযুগের সাহিত্য। আর কি বলেছি, দুইটা ধারা কি কি? একটা হচ্ছে যে বৈষ্ণব পদাবলী, আর একটা হচ্ছে জীবনী সাহিত্য গেল। তারপর বৈষ্ণব পদাবলী কি, কাকে বলে এটা বলেছি। এখানে কি রস আছে সেটাও বলেছি। তারপরে হচ্ছে যে এখানের প্রধান কবি কে সেটা বলেছি। তারপর কোন ভাষায় রচিত সেটা বলেছি। ওই ভাষা দুইটা কোন দুইটা ভাষার মিশ্রণ সেটা বলা হয়েছে। বৈষ্ণবদের প্রধান প্রধান কবিকে বা মহাকবি কাদের বলা হয় এরকম 5-6 জনের নাম বলেছি। আর বলেছি যে এদের বিখ্যাত বৈষ্ণবীয় পদ কি, তাদের এক একজনের আলাদা আলাদা, সেটা আমাদের জানতে হবে। আর বলেছি যে বৈষ্ণব পদাবলীর আদি কবি কে, অবাঙালি কবি কে, বিদ্যাপতি। আর বাংলা ভাষার আদি কবি বা প্রথম কবি বলছি আমি চণ্ডীদাস। আর হচ্ছে সংস্কৃত ভাষার প্রথম পদকর্তা হচ্ছে জয়দেব, ঠিক আছে। আর শ্রেষ্ঠ বাঙালি কবি হচ্ছে গোবিন্দ দাস কবিরাজ। এখন আসি এই বৈষ্ণবের মধ্যে আবার এই যে দাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, জ্ঞানদাস, এই এত দাস থাকার কারণে এইখানে একটা সমস্যা দেখা দিয়েছে। একে বলা হয় চণ্ডীদাস সমস্যা। তাহলে চণ্ডীদাস সমস্যা কি? মধ্যযুগে বাংলা সাহিত্যের 4 জন চণ্ডীদাসের যে আবির্ভাব ঘটেছিল অনুমান করা হয়, এরা হলেন বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। তো এই পণ্ডিতেরা মনে করেন যে চণ্ডীদাস এবং দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস, এই দুই চণ্ডীদাস ছিলেন হচ্ছে একই। তাহলে চণ্ডীদাস সমস্যাটা কি? চণ্ডীদাস হচ্ছে সমস্যাটা হচ্ছে এই যে বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং চণ্ডীদাস, এই 4 জন কবির জন্মস্থান কোথায় এবং তাদের হচ্ছে কত সালে জন্মগ্রহণ করেছেন, তারপর হচ্ছে যে এদের সাহিত্যকর্ম কেমন ছিল, সাহিত্যকর্ম কি, এ সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা না থাকার জন্য এই সমস্যাকে বলা হয়েছে বাংলা সাহিত্যের চণ্ডীদাস সমস্যা। এখন আসি, আচ্ছা, জীবনী সাহিত্য কি? স্যার, চন্ডিদার সমস্যাটা আরেকবার। আমি বলেছি যে মধ্যযুগের বাংলা সাহিত্য অঙ্গনে 4 জন চণ্ডীদাসের আবির্ভাব ঘটেছিল, ঠিক আছে। এরা 4 জনের নাম হচ্ছে বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, আর একজন কি বললাম, চণ্ডীদাস। কেউ কেউ দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস এই দুজনকে একই ব্যক্তি মনে করতেন। তাহলে কি হলো, যদি একই ব্যক্তি হয় তাহলে এই যে 4 জন চণ্ডীদাস, মানে 4 ভাই ধরলাম, এদের জন্মস্থান কোথায় ছিল? সবাই একই পরিবার ছিল না, মানে কেউ ছিল হচ্ছে যে আহ, ভিন্ন ভিন্ন এলাকার। ফলশ্রুতিতে তাদের যে জন্মকাল বা তাদের সময় এটা সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা ছিল না। ফলে এরা যা রচনা করেছেন, কে কোনটা রচনা করেছেন সেটা সম্পর্কে ওই সময় সুস্পষ্ট ধারণা না থাকার কারণে চণ্ডীদাস সমস্যার উদ্ভূত হয়েছে। এই জন্য এই সমস্যাকে বলা হয় চণ্ডীদাস সমস্যা। এবার ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। এখন হচ্ছে যে আমি বলেছি যে বৈষ্ণব সাহিত্যের ধারা হচ্ছে দুটি। কি কি বলেছিলাম? মধ্যযুগের প্রথম ক্লাসের আমি শেষে পড়িয়েছিলাম শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের আদি নিদর্শন। ওই সম্পর্কে আমি জেনেছি যে খণ্ড সংখ্যা 13টি, রচয়িতাকে, এটা কোথা থেকে পাওয়া গেছে, 1909 সালে কাকিল্যা, যে বাঁকুড়া জেলার কাকিল্যা নামক গ্রামের গৃহস্থের গোয়াল ঘর থেকে। তাহলে এই যে আমি এগুলো গত ক্লাসে তো পড়িয়েছি। এরপরে আমার মধ্যযুগের সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে যে বৈষ্ণবীয় সাহিত্য, বৈষ্ণব সাহিত্য। আমি বলেছি যে বৈষ্ণব সাহিত্যের দুটি ধারা, একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য, আর একটি হচ্ছে জীবনী সাহিত্য। তাহলে আমি বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য পড়ানো হয়ে গেছে। এখন আসছি আমি দ্বিতীয় শাখায়।
সেটার নাম হচ্ছে জীবনী সাহিত্য। এবার ক্লিয়ার? জি স্যার। ওকে। এই যে বাংলা সাহিত্যের এই যে 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ, 200 বছর, এই সময়টা হচ্ছে শ্রী চৈতন্যের সময়, মানে চৈতন্য যুগ নামে যেটা পরিচিত আর কি। তাহলে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ বলা হয় কত থেকে কত সময়কে? 1500 থেকে 1700। 1700। ইয়েস, ইয়েস। তিনি বৈষ্ণব ধর্মের একজন লেখক, মানে বৈষ্ণবের তিনি হচ্ছে চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। এবং তিনি হচ্ছে যে এমন একজন লেখক যিনি হচ্ছে একটা যুগের সূচনা করেছেন, তার নাম হচ্ছে শ্রী চৈতন্যদেব, অথচ তিনি বাংলা সাহিত্যে একটি পদও রচনা করেননি। তাহলে 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ সময়কালকে আমরা বলবো চৈতন্য যুগ। শ্রী চৈতন্য এমন একজন সাধক ছিলেন যিনি কিনা বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন। ষোড়শ শতাব্দীতে বলা হয় তিনি অন্যতম সমাজ সংস্কারক, এবং তিনি বাংলা সাহিত্যে একটি পদ রচনা না করেও তার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে। তার মানে কি, তিনি একজন মহাপুরুষ ছিলেন। আর মহাপুরুষ থাকার ফলে তার যে ভক্ত, অনুরক্ত, অনুরাগীরা ছিলেন, তারা তার জীবনকে কেন্দ্র করে যে সাহিত্য রচনা করেছেন সেটাই হচ্ছে জীবনী সাহিত্য। ক্লিয়ার? স্যার আরেকবার জীবনী সাহিত্যটা আরেকবার। বলছি শ্রী চৈতন্যদেবকে অবলম্বন করে, তাকে কেন্দ্র করে যে সাহিত্য রচিত হয়েছে সেটাই হচ্ছে জীবনী সাহিত্য। তাহলে তার সময়কালটা ছিল 200 বছর, 1500 থেকে 1700। এই স্যার তাহলে সময়টাকে বলা হয় চৈতন্য যুগ। হ্যাঁ। স্যার মানে জীবনী সাহিত্যটা স্পেসিফিক চৈতন্য যে ব্যক্তি, মানে ওনার জীবনী নিয়ে, অন্য আর কারো না? না না, অন্য কারো না। মানে জি স্যার। তিনি তো ছিলেন মহাপুরুষ, তার যে ভক্তরা ছিল, যেমন লোচন দাস, ঠিক আছে, বৃন্দাবন দাস, এরা হচ্ছে যে এই সংস্কৃত থেকে বাংলা সংস্কৃত, ঠিক আছে, তারা এইগুলো নিয়ে চর্চা করেছেন। এবং তিনি লিখেছেন যে চৈতন্য চরিতামৃত, এটা হচ্ছে খুবই চৈতন্য, মানে অটোবায়োগ্রাফি বলা যায় এগুলোর, বইগুলোকে, ঠিক আছে। আমরা অটোবায়োগ্রাফিতে ব্যক্তি নিজেরটা নিজে লেখে, আর বায়োগ্রাফি হচ্ছে যে ও তার মানে আমার জীবনীটা অন্য কেউ যদি লেখে, আর আমি নিজেরটা নিজে লেখলে অটোবায়োগ্রাফি, তাহলে ওনারটা হচ্ছে কি বায়োগ্রাফি টাইপের, ঠিক আছে, মানে জীবনী সাহিত্য। তাহলে শ্রী চৈতন্যদেবের জন্ম মনে করা হয় যে 1486 খ্রিস্টাব্দের নবদ্বীপে। তাহলে তার জন্মস্থান হচ্ছে নবদ্বীপ। এবং কত, 1486, এবং 1533 খ্রিস্টাব্দে মানে পুরীতে তিনি হচ্ছে যে তার জীবনাবসান ঘটে। তাহলে কি বলেছি, শ্রী চৈতন্যর জন্ম কবে, 1486, আর মৃত্যু 1533। তার বাল্য নাম ছিল নিমাই, এবং প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্ভর মিত্র। এই কয়েকটা তথ্য আর কি লিখতে হবে। মানে শ্রী চৈতন্য সম্পর্কে আমাকে জানতে হবে, ঠিক আছে। জীবনী সাহিত্য থেকে যদি প্রশ্ন হয়, শুধু গ্রন্থ দিয়ে নাও হতে পারে, মানে তার জন্ম মৃত্যু, জন্মস্থান, এবং তাকে ডাকনাম কি ছিল, এবং তার প্রকৃত নাম কি ছিল, এটা আমাদের জানতে হবে। প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্ভর মিত্র। তাহলে এই যে শ্রী চৈতন্যের যে জীবনী, সেই জীবনী কাব্যকে বলা হয় করচা। এবং এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য। তাহলে বাংলা ভাষার কেন প্রথম, কেন নয় প্রথম এটা, অন্যগুলো কেন প্রথম জীবনী সাহিত্য হয় নাই? মানে প্রথম জীবনী সাহিত্য হওয়ার পিছনে কারণ হচ্ছে মধ্যযুগে, এর আগে আমরা তো জানি যে প্রাচীন যুগে শুধু চর্যাপদ ছিল। মধ্যযুগে শুরু হয়েছে কি দিয়ে, শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে ওটা জীবনী সাহিত্য না, জীবনী কাব্য না। তাহলে জীবনী সাহিত্য হচ্ছে যে শ্রী চৈতন্য। তাহলে সাহিত্যের প্রথম জীবনী কাব্য তো এটাই হবে, তাই তো? যেটাকে আহ, চৈতন্য জীবনীকে বলা হয় কি করচা বা করচা। স্যার ক বসিন্নারও চয়াকার চা। হ্যাঁ, করচা, করচা। এইখানে যে 5টা তথ্য দেওয়া আছে,
এগুলো তো 100% মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? তাহলে তার উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ কি দিয়েছেন? বৃন্দাবন দাস, যিনি হচ্ছে বাংলা ভাষার প্রথম লেখক, বাংলা ভাষার। তিনি লেখছেন শ্রী চৈতন্য ভগবত, লোচন দাসের চৈতন্য মঙ্গল, কৃষ্ণ কবিরাজ চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ কবিরাজ কৃষ্ণ দাস কবিরাজ চৈতন্য চরিতামৃত এইটা, আর বৃন্দাবনের হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। এই দুটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ বৃন্দাবন দাস ছিলেন সবচেয়ে জনপ্রিয় কবি ওই সময়ের। এই যে বৃন্দাবন দাস ছিলেন সবচেয়ে জনপ্রিয় কবি তৎকালীন, এই যে মধ্যযুগে চৈতন্য জীবনী যারা লিখছেন তাদের মধ্যে, ঠিক আছে? আর চৈতন্য চরিতামৃত এটা কি? বাংলা ভাষায় রচিত। তাহলে জীবনী কাব্য শেষ মোটামুটি, এখান থেকে আর বেশি কিছু পড়ার দরকার নেই। এখন আসি, নেক্সট টপিক হচ্ছে মঙ্গল কাব্য। তাহলে মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা হচ্ছে মঙ্গল কাব্য, কিন্তু শ্রেষ্ঠ কোনটি মধ্যযুগের? স্যার শ্রেষ্ঠ, বৈষ্ণব পদাবলী। ইয়েস। তাহলে মঙ্গল কাব্য, এই যে মঙ্গল, মঙ্গল শব্দের অর্থ কল্যাণ, শুভ, তাই তো? আবিধানিক অর্থ, অর্থাৎ যে কাব্য পাঠ করলে কল্যাণ হয় এবং সকল প্রকার অকল্যাণ দূর হয় সে কাব্যই হচ্ছে মঙ্গল কাব্য। তাহলে যে কাব্য পাঠ করলে মঙ্গল হয় অন্যথায় অমঙ্গল হবে সে কাব্যকে আমরা কি কাব্য বলবো? মঙ্গল মঙ্গল কাব্য। কাব্য। তাহলে মঙ্গল কাব্য পাঠ করলে যেহেতু পাপ এবং পুণ্য হয়, তার মানে কি এটা ধর্ম, এটার সাথে কি আছে? ধর্ম। তাহলে এই যে মঙ্গল কাব্যের বিষয়বস্তুটাই হচ্ছে মূলত ধর্ম বিষয়ক, ঠিক আছে? তাহলে এই যে এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান, যদি মঙ্গল কাব্য কি, যদি বলা হয় যে এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান, এটার প্রশ্নের উত্তরও সঠিক, ঠিক আছে? অথবা আমি যেটা বলেছিলাম যে যে কাব্য পাঠ করলে মঙ্গল হয় বা কল্যাণ হয় আর না পাঠ করলে অকল্যাণ হয়, ঠিক আছে, এবং সকল প্রকার কি খারাপ দূর হয় এমন কাব্যকে বলা হয় মঙ্গল কাব্য। তাহলে মঙ্গল কাব্যের মূল উপজীব্য হচ্ছে দেবদেবীর গুণগান করা, ঠিক আছে? অর্থাৎ বলা হয়ে থাকে যে এই মঙ্গল কাব্যগুলা এক সব, মানে এক মঙ্গলবারে পাঠ করা হতো আর এক মঙ্গলবারে গিয়ে শেষ হতো, মানে তাহলে হতো কি বেশি করে কল্যাণ সাধিত হতো। তাহলে মঙ্গল কাব্যের যে কবি এবং মঙ্গল কাব্যের ধারা কতগুলো, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। তাহলে মঙ্গল কাব্য ধারা অনেকগুলো রয়েছে, তার মধ্যে প্রধান তিনটি ধারা হচ্ছে মনসা মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য। এবং মঙ্গল কাব্যের এই এক একটা মঙ্গল কাব্যে মূলত পাঁচটা অংশ থাকে: বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্তখণ্ড এবং শ্রুতিফল, ঠিক আছে? এটা হচ্ছে কি এক একটা কাব্যের, মানে মঙ্গল কাব্যের, ধরি আহ ধর্মমঙ্গল বা মনসা মঙ্গল, ঠিক আছে, এইটার হচ্ছে যে একটা মনসা মঙ্গল কাব্যে পাঁচটা ভাগ থাকবে পর্যায়। প্রথম ভাগে থাকবে হচ্ছে বন্দনা, মানে গুণগান গাওয়া হবে। দ্বিতীয়টায় থাকবে হচ্ছে আত্মপরিচয়, মানে তাদের পরিচয় সম্পর্কে, এবং দেবালয়, ঠিক আছে, ধর্ম, তাদের রাজ্য, ধর্মরাজ্য সম্পর্কে বলা হয় দেবখণ্ডে, মর্তখণ্ডে পৃথিবী, এবং এটা পাঠ করার ফলে যে পূর্ণতা হয়, পূর্ণ হয়, সেটা হচ্ছে শেষ, মানে খণ্ডে এরা, কবিরা এটা দিয়েছে। তাহলে এটা কি ফলশ্রুতি হবে? না, ফলশ্রুতি না, শ্রুতি ফলই হবে। শোনার ফল আর কি। তার বইয়ের মধ্যে ফলশ্রুতি দেওয়া ছিল, এই জন্য বলা আর কি। কোনো সমস্যা নাই, শ্রুতি ফল হবে আর কি। তাহলে এই যে মঙ্গল কাব্যগুলো, তাহলে বলছি আমি তিনটা প্রধান শাখা কি কি?
স্যার মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। হ্যাঁ, এছাড়াও তো রয়েছে আরো, যেমন ধর্মমঙ্গল, এই যে শিব মঙ্গল, কালিকা মঙ্গল, ঠিক আছে, এগুলো। এখন এই যে মঙ্গল কাব্যগুলোর কতজন রচনা করেছেন, যেমন চর্যাপদের রচয়িতা কতজন ছিল? 23 জন, তাই তো? আর সুকুমার সেনের মতে? 24 জন। হ্যাঁ, 24 জন। কিন্তু এই মঙ্গল কাব্যের 62জন, 62, মানে কবির পরিচয় পাওয়া যায়। ঠিক আছে। তাহলে মঙ্গল কাব্যের আদি মঙ্গল কাব্য বলা হয় হচ্ছে, বা প্রাচীন মঙ্গল হচ্ছে যে মনসা মঙ্গল কাব্য, আর শ্রেষ্ঠ হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্য। শ্রেষ্ঠ কাব্য হচ্ছে চণ্ডী মঙ্গল, ঠিক আছে। আর সর্বশেষ হচ্ছে অন্নদা মঙ্গল। এখন এই মনসা মঙ্গল সম্পর্কে আমরা একটু জেনে নিই। তাহলে মঙ্গল কাব্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে কি? হ্যাঁ স্যার। রিটেনে আসলে পারবো না? আশা করি পারা যাবে। ইনশাল্লাহ। এখন হচ্ছে তিনটা প্রধান দ্বারা কি বলছিলাম আমি? মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। তাহলে আমার এই তিনটা সম্পর্কে আমি একটু একটু করে জানবো। তাহলে মঙ্গল কাব্য ধারার সবচেয়ে প্রাচীন ধারা হচ্ছে মনসা মঙ্গল। মনসা মঙ্গল কাব্য রচিত হয়েছে সর্পের অধিষ্ঠাত্রী দেবী মনসা দেবীর কাহিনী নিয়ে। অর্থাৎ সাপের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ মনসা সাপ, তার কাহিনী নিয়ে হচ্ছে মনসা মঙ্গল কাব্য। এখানে শিরোনাম দেখি বোঝা যাবে যে মনসা সাপের কাহিনী নিয়ে হচ্ছে মনসা মঙ্গল কাব্য। এটি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রাচীনতম, মানে মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম। ঠিক আছে। তাহলে মনসা মঙ্গল কাব্য একমাত্র পশ্চিমবঙ্গীয় যে কবি, তার নাম হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ, মানে ক্ষেমানন্দ। আর বিপ্রদাস পিপিলাই, তিনি হচ্ছেন যে এ কাব্যের মনসা বিজয় নামক যে কাব্য, মঙ্গল মনসা মঙ্গল কাব্যের মনসা বিজয় অংশ কাব্যের রচয়িতা বিপ্রদাস পিপিলাই। সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসার আরো দুইটা নাম রয়েছে, কেতকা এবং পদ্মাবতী। পদ্মাবতী এইটা প্রায় আসে। ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় পদ্ম পুরাণ অথবা কেতকা পুরাণ। এখন এই যে মনসা মঙ্গল কাব্য, এই যে মনসা মঙ্গল কাব্য, দেবী মনসার যে পূজা এবং চাঁদ সওদাগরের যে বিদ্রোহ, এটাই হচ্ছে মূলত এ কাব্যের অন্যতম মূল উপজীব্য। তাহলে মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী পুরুষটা হচ্ছে মনসা মঙ্গল কাব্যের যে একটা চরিত্র, চাঁদ সওদাগর। কারণ তিনি কি, ওই যে সাপের অধিষ্ঠাত্রী যিনি মনসা, তার সাথে তিনি কখনো হার মানতে চান নাই। ফলে হল তার কি হয়েছে, একে একে সকল সম্পদ তিনি হারিয়েছেন। এই যে সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা, তিনি তাকে এমন করেছেন কি, তার ধন সম্পদ সব শেষ, তার পুত্র শেষ, তিনি এই যে অনেক শর্ত দিয়েছেন, এই দিয়েছেন সেই দিয়েছেন, তারপরও তিনি কখনোই কি করেন নাই, এই চাঁদ সওদাগর এই যে মনসার কাছে মাথা নত করে নাই। এই জন্য এই চাঁদ সওদাগরকে বলা হয় প্রথম বিদ্রোহী চরিত্র হচ্ছে মধ্যযুগের এই চাঁদ সওদাগর। মনসা মঙ্গলের কাব্যের আদি কবি কি? আদি কবি হচ্ছে, মানে মনসা মঙ্গল মানে কানাহরি দত্ত। মনসা একটা সাপ, তাহলে লেখকও আবার ওই রকম, যে মনসা সাপে যদি তোমাকে দংশন করে চোখের উপরে, তাহলে তুমি কি হয়ে যাবা? কানা হয়ে যাবা। তাহলে আদি কবি হয়েছে কি, মনসা মঙ্গল তৈরি করছে, তার নামও হয়েছে আবার কানাহরি দত্ত। ঠিক আছে। আর শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয় গুপ্ত। শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত। ঠিক আছে। তাহলে এই যে মনসা মঙ্গল কাব্য সম্পর্কে আমার আর এখান থেকে জানার কোনো প্রয়োজন বলে মনে করি না। ঠিক আছে। এখন চণ্ডী মঙ্গল কাব্য। তাহলে মনসা মঙ্গল কাব্য কে লেখছে? আদি কবিকে? স্যার কানাহরি দত্ত। কানা হরিদত্ত। এই নাম কি কখনো ভুলবো? যখন আমি ধর্মমঙ্গল পর্ব, চণ্ডী মঙ্গল পর্ব, তারপরে হচ্ছে যে অন্নদা মঙ্গল পর্ব, সেখানেও তো আরো আরো কবি রয়েছে, তাদের আবার বই রয়েছে। তাহলে হয় কি, যে একটার সাথে একটা হচ্ছে মার্জ হয়ে যায়, বা হচ্ছে যে একটু ওলট পালট হয়ে যায়। আমি পারি, জানি এরা মঙ্গল কাব্য ধারার কবি, কিন্তু কোন
কাব্যটা লিখছে, এটা যদি আমার 100% শিওরিটি না থাকে, তখন আমার হচ্ছে কনফিউশন হয়ে যাব। ফলে দেখা গেছে এই আনসারটা আমি পরীক্ষার হলে ছেড়েও দিয়ে আসতে পারি, অথচ আমার জানা ছিল। ঠিক আছে? তো এইভাবে যাতে মানে স্পেসিফিক নিজের মতো করে টেকনিক তৈরি করে তারপর যাতে এটা তোমরা পড়ো, এটা আমার হচ্ছে পরামর্শ থাকবে। এখন চণ্ডী মঙ্গল ধারার শ্রেষ্ঠ, মানে মঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কাব্য হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্য। ঠিক আছে? তাহলে চণ্ডী মঙ্গল কাব্যের যাকে দেবী চণ্ডী, ওইখানে ছিল মনসা দেবী আর এইখানে হচ্ছে চণ্ডী দেবী। দেবী চণ্ডী মানে হচ্ছে দুর্গা, তিনি ছিলেন হচ্ছে শিবের স্ত্রী। দেবী চণ্ডীর গুণকীর্তন এবং তার পূজা প্রসার এ কাব্যের মূল উপজীব্য। অর্থাৎ মধ্যযুগের যতগুলো কাব্য রয়েছে সবগুলো কাব্যই হচ্ছে গুণকীর্তন করা লাগবে, দেবদেবীর ঈশ্বরের আরাধনা করা লাগবে। ঠিক আছে? এই ধরনের তাদের টেন্ডেন্সি ছিল। যদি এটা করা হতো ফল ভালো হইতো, যদি না করা হতো ফলাফল খারাপ হবে। ঠিক আছে? এরকম একটা ধারণা ছিল। তাহলে চণ্ডীমঙ্গল কি? দেবী চণ্ডীর গুণকীর্তন এবং পূজা প্রসার এ কাব্যের মূল উদ্দেশ্য। চণ্ডীমঙ্গল কাব্য দুইটা মানে খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড হচ্ছে কালকেতু ফুল্লরার কাহিনী নিয়ে, আর দ্বিতীয় খণ্ড হচ্ছে ধনপতি লহনা এবং খুল্লনার কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে চণ্ডী মঙ্গল কাব্য এরা কারা রাখছে? দুইজনে মূলত লিখছে। চণ্ডী মা মু, মানিক, মাতে হচ্ছে মানিক দত্ত আর মুতে হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। আদি কবি আমি এইভাবে মনে রেখেছিলাম যে চণ্ডী মামু, মামু মানে হচ্ছে মানিক দত্ত আর মুকুন্দরাম চক্রবর্তী, দুইটা নাম। তাহলে চণ্ডী মানিক হচ্ছে আদি আর মুকুন্দরাম হচ্ছে শ্রেষ্ঠ কবি। এভাবে আমি মনে রেখেছিলাম। ঠিক আছে? এখন তোমরা তোমাদের মতো টেকনিক ইউজ করে তারপর এটা তোমরা মনে রাখবে। তাহলে আমি বলছি এখানে দুইটা ধারা রয়েছে, দুইটা খণ্ড। একটা হচ্ছে কালকেতু ফুল্লরা, হ্যাঁ, কালকেতু উপাখ্যান যেটাকে বলা হয়। ঠিক আছে? তাহলে কালকেতু ফুল্লরা, এবং হচ্ছে দ্বিতীয় খণ্ড রয়েছে ধনপতি লহনা এবং খুল্লনার কাহিনী। মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র হলো এই ফুল্লরা। এই যে কালকেতু উপাখ্যানের অন্যতম চরিত্র হচ্ছে ফুল্লরা। আর এই ফুল্লরা চরিত্রটাই হচ্ছে যে কালকেতুর উম, প্রতিবাদী নারী চরিত্র। ঠিক আছে? আর এই কাব্যে একটা বিখ্যাত চরিত্র রয়েছে যার নাম হচ্ছে ভারুদত্ত। এবং ভারুদত্তকে বলা হয় বাংলা সাহিত্যের সবচেয়ে প্রথম সব চরিত্র। চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি দ্বিজ মাধবকে বলা হয় স্বভাব কবি। এখন চণ্ডীমঙ্গল কাব্য মুকুন্দরাম চক্রবর্তী, ঠিক আছে, এই সম্পর্কে আমরা এখন একটু জানবো। তাহলে আমি বলছি চণ্ডীমঙ্গল কাব্য সৃষ্ট মানে মুকুন্দরাম চক্রবর্তী কে ছিলেন আর কি। চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবি বুঝলাম। ঠিক আছে? আর প্রথম কবি কে? মানিক দত্ত। এখন আমার কথা হচ্ছে যে এই চণ্ডীমঙ্গল কাব্যধারার মুকুন্দরাম চক্রবর্তী কে ছিলেন, যদি প্রশ্ন হয় মুকুন্দরাম চক্রবর্তী, এটা একটা তোমার টিকা আসলো, তাহলে আমি কি দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব? স্যার মধ্যযুগের একজন কবি। আচ্ছা, তোমার নাম কি বললা? স্যার রিয়া। হ্যাঁ, রিয়া। যদি বলা হয় তোমার সম্পর্কে বলো, ইন্ট্রোডিউস ইউর সেলফ, তখন তুমি কিভাবে শুরু করবা? আমি বললাম তোমার সম্পর্কে প্রথমত বল। আমার নাম দিয়ে তারপরে হচ্ছে ইয়েস, যে দিস ইজ রিয়া, আই বর্ন অ্যান্ড ব্রট আপ পিরোজপুর। ওই পিরোজপুর বলি কেন, কোথায়, ময়মনসিংহ? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। ঠিক আছে? তারপর কি বলবো? আই, স্থানের নাম বলে দিলাম না, আই বর্ন অ্যান্ড ব্রট আপ নারায়ণগঞ্জ। তারপর তুমি স্যার পিতৃ তারপরে পরিচয় দিতে পারো, মাতৃ পরিচয়। তারপর আই আই গ্রাজুয়েটেড ফ্রম অমুক জায়গা তমুক জায়গায়, এটা বলতে পারো, তাই তো? জি স্যার। ঠিক তেমনি আমরা যখন কোনো লেখকের পরিচয় দেব তখন তার কি, লেখকের নাম তো জেনেই গেলাম, তারপর তিনি কোন সময়ে কোথায় জন্মগ্রহণ করেন। তাহলে মুকুন্দরাম চক্রবর্তী যে চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবি, তিনি জন্মগ্রহণ করেছেন বর্ধমান জেলার দামুন্না গ্রামে।
তারপর তার জন্মকাল হচ্ছে এত থেকে এত, এই হচ্ছে তার অবস্থা। তিনি জমিদার রঘুনাথ রায়, এই যে জমিদার রঘুনাথ রায়, এইখানে এইখানে যে শব্দটা আছে, তিনি জমিদার রঘুনাথ রায়। এটা কি ছিলেন জমিদার রঘুনাথ রায়? জমিদার রঘুনাথ রায় কে, কি ছিলেন, কে ছিলেন? স্যার জানা নেই। তিনি এক, এই যে মুকুন্দরামকে সভাকবি হিসাবে তাকে ওইখানে নিযুক্ত করেন, তার মানে তিনি একজন জমিদার। তাহলে তাকে হচ্ছে কি উপাধি দিয়েছেন? তিনি কবি কঙ্কন উপাধি দিয়েছেন। এখন জমিদার রঘুনাথ রায় যে আহ, তাকে কবি কঙ্কন উপাধি দিয়েছেন, এখন এখান থেকে কতগুলো প্রশ্ন হতে পারে যে কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তী। কে দিয়েছেন? জমিদার রঘুনাথ রায়। কার সভাকবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী? তাহলে জমিদার রঘুনাথ রায়। বোঝা গেল? জি স্যার। ওকে, ফাইন। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র এখানে বলছে কালকেতু, ঠিক আছে? তাহলে কালকেতু চরিত্রটা কোথা থেকে নেওয়া হয়েছে, প্রশ্ন যদি আসে এরকম। জি স্যার, চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের কোন কাব্যগ্রন্থ থেকে? কালকেতু। কালকে তো ফুল্লরার কাহিনী থেকে। ইয়েস, কালকেতু ফুল্লরার কাহিনী থেকে, ফাইন। তাহলে বাংলা সাহিত্যের প্রথম ঠক চরিত্রের নাম কি? ভারু দত্ত। স্যার ঠক কথাটার মানে কি? প্রতারক। প্রতারক। না, এখানে তো গ এখানে দেওয়া কিন্তু ঠক। ভিলেন। আমি একটু বলি, চণ্ডীমঙ্গল কাব্যের, কি হলো, ডিসকানেক্ট হয়ে গেল হঠাৎ। আচ্ছা, আমি বলেছি যে চণ্ডীমঙ্গল কাব্যধারার দুজন কবির নাম বলতে বলেছি। স্যার মানিক দত্ত ও মুকুন্দরাম। চণ্ডী মামু বলছিলেন না, মানিক দত্ত এবং মুকুন্দরাম চক্রবর্তী, তাই তো? তাহলে জি চণ্ডীমঙ্গল স্যার। কাব্যধারার আদি কবি কে? মানিক দত্ত। আদি কবি হচ্ছে মানিক দত্ত, ঠিক আছে। আর প্রধান কবি? প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। হ্যাঁ, মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দিয়েছেন কে? জমিদার রঘুনাথ রায়। তাহলে আমি কি মুকুন্দরাম চক্রবর্তীকে এইভাবে পড়তে পারি না একবারে, যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী? তাহলে কি আমার ভুল হবে? না স্যার। ভুল হবে না, ফাইন। তাহলে আমার একই সাথে দুইটা অপশন নিয়ে আমার এটা পড়া হয়ে গেল, ঠিক আছে। এখন হচ্ছে আরেকটি আমি শিখি যে ধর্ম অন্নদামঙ্গল। তাহলে আমি বলছি মঙ্গল কাব্য ধারার প্রধান তিন শাখার অন্যতম আরেকটি শাখা হচ্ছে অন্নদামঙ্গল। তাহলে বাংলা সাহিত্যের মঙ্গল মঙ্গল কাব্য ধারার সর্বশেষ কাব্য ধারা কোনটা? অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল, রাইট। তাহলে এ কাব্যের রচয়িতার নাম জানতে হবে। অন্নদামঙ্গল লিখেছেন কে? ভারতচন্দ্র রায় গুণাকার, যাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, এবং যার উপাধি হচ্ছে রায় গুণাকার। তাহলে আমি এভাবে পড়বো একসাথে, ভারতচন্দ্র রায় গুণাকার। তাহলে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে ভারতচন্দ্র রায় উপাধি সহ বললে একত্রে মনে থাকবে, রায় গুণাকার, যিনি হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের একজন রচয়িতা শ্রেষ্ঠ, এবং তিনি হচ্ছে যে মঙ্গল কাব্যের সর্বশেষ কবি, ঠিক আছে। এবং তিনি মধ্যযুগেরও শেষ কবি, ভারতচন্দ্র রায়ের গুণাকার বলা হয়েছে। তাহলে অন্নদামঙ্গল সম্পর্কে আর কিছু জানার দরকার আছে?
যে তিনটা খণ্ড রয়েছে, ঠিক আছে, কি কি খণ্ড, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, মানে কালিকা মঙ্গল, অন্নদা মঙ্গল, এগুলা ইম্পর্টেন্ট না, না জানলেও চলবে, ঠিক আছে। তবে মানসিংহ ভবানন্দ কোন কাব্যের কাহিনী? মঙ্গল কাব্য ধারা। তখন তোমরা বলতে পারবা যে এটা অন্নদা মঙ্গল, ঠিক আছে, এটা প্রায় আসতে পারে। মানসিংহ ভবানন্দ, এটা হচ্ছে অন্নদা মঙ্গলের যে একটা খণ্ড, সেইটা। এখন ভারতচন্দ্র রায় গুণাকর, ঠিক আছে, তিনি হচ্ছে নবদ্বীপ বা কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র, যাকে রায় গুণাকর উপাধি দিয়েছেন। তাহলে এই রায় গুণাকর উপাধি কে দিয়েছেন, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কি বলেছি? নবদ্বীপ বা কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র। তাহলে রায়গুণাকার উপাধি ভারতচন্দ্রকে কে দিয়েছিলেন? কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্র। তিনি কোথাকার? নবদ্বীপ বা নবদ্বীপের কৃষ্ণনগর। রাজা। হ্যাঁ, আর ওইখানে পড়ছিলাম মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন, তারটা হচ্ছে জমিদার রঘুনাথ রায়, ঠিক আছে। আর রায়। এটা হ্যাঁ, আর ভারতচন্দ্র রায় গুণাকারেরটা হচ্ছে কে দিয়েছেন? কৃষ্ণচন্দ্র রাজা। রাজা তিনি কোথার কবি কৃষ্ণচন্দ্র। ছিলেন? নবদ্বীপ বা কৃষ্ণনগরের, ঠিক আছে। এখন জি স্যার। প্রধান তিন শাখা সম্পর্কে আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। আচ্ছা, অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত উক্তি দিয়েছেন যে ভারতচন্দ্র রায় গুণাকারের, তিনি তার যে বিখ্যাত উক্তি, ঠিক আছে, সেটা হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অর্থাৎ এই প্রার্থনাটা করছেন ঈশ্বরী পাটনির। পাটনি মানে হচ্ছে যিনি পার করেন নৌকা থেকে। এরপরে এখানে কিছু বিখ্যাত উক্তি আছে যে নগর পুড়িলে দেবালয় কে এড়ায়, মন্ত্রের সাধন কিংবা শরীর পাথর, বড়র প্রীত বালির বাঁধ, ক্ষণেক দড়ি হাতে ক্ষণেক চাঁদ। আর একটা আছে করিতে বাঘের দুধ মেলে, জন্মভূমি জননী স্বর্গ থেকে গড়িয়ে গড়িয়সী, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ভারতচন্দ্র রায়ের বিখ্যাত কতগুলো উক্তি। এগুলো অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি তিনি বলেছেন, ঠিক আছে। তাহলে এই যে চরণগুলো, এগুলো আমরা প্রবাদের মতো মুখস্থ জানি না আমরা সবাই? মোটামুটি এখান থেকে নগর পুরিলে দেবালয় কি এরা, এটা তো সবাই জানি, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, তাই তো? কারণ এগুলো আমরা ভাব সম্প্রসারণে পড়েছিলাম। তাহলে ভারতচন্দ্র রায়ের এই গুণাকারের অন্নদামঙ্গল কাব্যধারার এটা কি আমরা মুখস্থ করব? মানে 100% মুখস্থ করতে হবে, এটা কোনো ভুল করা যাবে না। যে ভারতচন্দ্র রায় গুণাকার, এটা সম্পর্কে কি আসতে পারে, টিকা আসতে পারে, তখন তুমি এই পরিচয় টরিচয় দিয়ে তার বিখ্যাত উক্তিগুলাও দিবা। এবং হচ্ছে যে জ্ঞান দাস গোবিন্দ দাস ওইগুলোর সাথে মিলে যাবে মাঝে মাঝে, ঠিক আছে। তারপরে এই যে বিদ্যাপতির চরণ, এইগুলোর সাথে যাতে মিলে না যায়। এরপরে আসি আমরা ধর্মমঙ্গল। তাহলে ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচারের জন্য সূত্রপাত হয়েছে ধর্মমঙ্গল কাব্যে। তাহলে ধর্মমঙ্গল কাব্যে পুরুষ দেবতার পরিচয় পাওয়া গিয়েছিল, কিন্তু যার নাম ছিল হচ্ছে যে কি, ধর্ম ঠাকুর। সেই ধর্ম ঠাকুর হিন্দু সমাজের নিচু স্তরের, বিশেষ করে ডোম সমাজে ধর্ম ঠাকুরের পূজা প্রচলন ছিল। অর্থাৎ যে হিন্দুদের যে ব্রাহ্মণ, নম, শূদ্র, কি 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 আছে, ব্রাহ্মণ, নম, শূদ্র, আর একটা কি, ক্ষত্রিয়, তাই তো? তার মধ্যে যে নিম্ন শ্রেণী, তাদের যে জাত রয়েছে, সেই ডোম জাতের মধ্যে এই ধর্ম ঠাকুরের যে মাহাত্ম্য প্রচারের, যে গুণকীর্তন প্রচারের নিমিত্তে যে কাব্য রচিত হয়েছে, সেইটাই হচ্ছে ধর্মমঙ্গল কাব্য। এই ধারার প্রধান কবি হচ্ছে ময়ূর ভট্ট। এছাড়া দুজন প্রধান কবি, রূপরাম চক্রবর্তী এবং ঘনরাম চক্রবর্তী।
আর এর ধর্মমঙ্গল কাব্যের দুইটা পালায় বিভক্ত, একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের গল্প আর একটা হচ্ছে লাউ সেনের গল্প। তাহলে এ ধারার শ্রেষ্ঠ কবিকে, মঙ্গল কাব্য ধারার ঘনরাম চক্রবর্তী। এইটা এখানে নাই কেন? আচ্ছা, তাহলে ধর্মমঙ্গল কাব্যধারার আদি কবি হচ্ছে ময়ূর। আদি কবি বা প্রথম কবি যদি আসে তাহলে কি বলবো? ময়ূর ভট্ট। প্লিজ হ্যাঁ, রেসপন্স। আদি আদি কবি কি ঘনরাম চক্রবর্তী হবে? ধর্মমঙ্গল কাব্যের আদি কবি? ময়ূর ভট্ট তো। শ্রেষ্ঠ কবি হচ্ছে যে ঘনরাম চক্রবর্তী। আর প্রধান দুইজন কবি হচ্ছে রূপরাম চক্রবর্তী আর ঘনরাম চক্রবর্তী। তাহলে ধর্মমঙ্গল কাব্য কি এটা আমরা জানলাম। ধর্মমঙ্গল কাব্য ধারার প্রধান কয়েকজন কবির নাম, তার মধ্যে হচ্ছে ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী। তাহলে ময়ূর ভট্টকে, তিনি হচ্ছেন আদি কবি বা প্রথম কবি। আর হচ্ছে শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। প্রধান দুইজন কবি হচ্ছে রূপরাম চক্রবর্তী অথবা ঘনরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্য ধারার দুটি পালা হচ্ছে কি, রাজা হরিশ্চন্দ্রের গল্প আর একটা কাহিনী আর হচ্ছে, হচ্ছে হ্যাঁ, লাউ লাউ সেনের। সেনের, লাউ সেনের কাহিনী। ঠিক আছে, তাহলে দুইটা পালায়। তাহলে কি ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচারের জন্য ধর্মমঙ্গল কাব্যের সূত্রাপাত ঘটেছে। ঠিক আছে, এই কাব্যে কোন দেবতার পরিচয় পাওয়া যায়? পুরুষ দেবতার। ঠিক আছে, যার নাম ছিল কি ধর্ম ঠাকুর। তার মাহাত্ম্য প্রচারের জন্যই সূত্রপাত হয়েছে ধর্মমঙ্গল কাব্য। তাহলে ধর্মমঙ্গল কাব্য কি, লিখেছেন কে, আদি কবি কে, প্রধান কবি কে, দুইজন বিখ্যাত কবির নাম এবং দুইটা পালার নাম আমরা জানলাম। কোনো সমস্যা আছে ধর্মমঙ্গল কাব্যে? আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল স্যার এখানে স্যার। আপনি পড়াচ্ছেন স্যার, এখানে আপনি অনেক তথ্য দিচ্ছেন যেগুলো আমাদের শিখে নাই। আপনি অনেকগুলো তথ্য বলছেন যেগুলো হুট করে মনে রাখা। এখন এটার সলিউশন কি হতে পারে, আমি কি এখানে লিখে দিব? স্যার লিখে দিলে তো স্যার আগানো যাবে না। মানে তোমরাই বলো সলিউশন কি, অথবা আমি বলতে পারি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবা, লিখে রাখবা সাথে সাথে। হ্যাঁ স্যার, লিখে রাখতেছি তো। তাহলে যদি আমার, আমি একটু স্পিডে টেনে যাওয়ার চেষ্টা করছিলাম, যদি তোমরা লেখো তাহলে আরেকটু স্লো বলবো আর কি, ধীরে। তো তাহলে আরেকটু ধীরে বলবো। কন্টিনিউ করতে পারেন। স্যার, প্রশ্নটা কেউ কি? যদি লেখা হ্যাঁ, একটু লেট হয় তাহলে তো আবার রিপিট বললে হবে, সেটা হবে। হ্যাঁ, সেটাই, যদি বলে যে স্যার ঠিক আছে একটু ইয়ে করেন। ওকে, তাহলে আমরা খাতা কলম নিয়ে লেখা শুরু করি। ঠিক আছে, এখানে যেগুলো আছে তার সাথে যেগুলো অ্যাড করতে হবে সেগুলো লিখে পরে হচ্ছে যে আমি একটা আমার মতো করে নোটস তৈরি করব। ঠিক আছে, প্রত্যেকটা, যেমন প্রত্যেকটা সাবজেক্টের যেমন 8টা খাতা থাকবে, বাংলা সাহিত্যের অংশ একটা, ব্যাকরণ ভাষার পার্টে একটা। তাহলে দুইটা, আবার দুইটা টপিক একটা খাতার মধ্যেও রাখতে পারি, তবে দুইটার জন্য আলাদা আলাদা করাই ভালো। ঠিক আছে, ইংলিশ লিটারেচারে একটা, গ্রামার পার্টে একটা। তারপরে হচ্ছে আমার বাংলাদেশ বিষয়াবলীর, বাংলাদেশ বিষয়াবলীর একটা, আন্তর্জাতিকের জন্য একটা। ঠিক আছে, মেন্টাল এবিলিটির জন্য একটা, বিজ্ঞানের একটা, কম্পিউটার একটা, এরকম আলাদা আলাদা খাতা বানাইয়া তারপর হচ্ছে আমার পড়তে হবে। অপশন ছাড়া মুখস্থ করে ফেলতে হবে। এইরকম প্রত্যেকটা টপিকের, মানে সিলেবাস ধরে ধরে মিনিমাম কমন যে 10টা বা 5টা বা হচ্ছে 20টা টপিক, যেটা যেরকম আর কি লেন্থ। ঠিক আছে, সেই অনুযায়ী আমি খাতায় তুলে, যতদিন পর্যন্ত আমি প্রিলি কোয়ালিফাই না করব ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে সেগুলো মানে মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করব। এরপর হচ্ছে যে কোনো ওই খাতার সাথে মিলে একটা বই সাথে থাকবে, সেখান থেকে যে প্রশ্ন আছে পিছনে সে প্রশ্নগুলো আমার সলভ করতে হবে। ঠিক আছে, অপশন ছাড়াই, তারপর অপশন সহ
সলভ করার পরে হচ্ছে যে আমি আরো যে এক্সট্রা তথ্য আছে সেগুলো বই থেকে কালেক্ট করে করে আমার খাতার পাশেও লিখতে পারি কিছু, আর হচ্ছে কি বইতেও দাগাইয়ে রাখতে পারি যে আমি এইগুলো পরবর্তীতে আবার দেখবো, কারণ এগুলোতে সমস্যা হচ্ছে। তাহলে হবে কি, যে 5,000 চান্স পাবে তার মধ্যে তোমাদের নামগুলোও থাকবে। আর যদি হচ্ছে যে অনেক বেশি কোশ্চেন কঠিন হয়, তাহলেও তোমাদের রোল ভিতরে থাকবে, ঠিক আছে? কারণ তোমার স্যার যেগুলো কমন কোশ্চেন সেগুলো তো আর ভুল হচ্ছে না। স্যার কেউ যদি বুঝ- সরাসরি বই পড়তে চায়, বই থেকে, হ্যাঁ, বই সরাসরি থেকে। যদি স্যার বই থেকে যদি স্যার A to Z পড়তে চায়, বই থেকে পড়লে তো সমস্যা নেই, বইতে এত তথ্য থাকে, এগুলো তো আমার সব এক অপশনে মুখস্থ রাখা সম্ভব না। যদি কেউ পারে তো আলহামদুলিল্লাহ। কারণ আমি যে খাতাটা লিখবো এটার মধ্যে তো আমার টেকনিক থাকবে, তারপর হচ্ছে আমি তো এক রাতের মধ্যে পরীক্ষার রাতে তো সব টপিক আমার ছুঁয়ে যাওয়া সম্ভব না, ফলে আমি খাতা উল্টাই উল্টাই দ্রুত দ্রুত হচ্ছে যে আমার যেগুলো দেখা দরকার সেগুলো আমি দেখবো। তাহলে আমার হচ্ছে পুরো একটা কি থাকবে, পিকচার থাকবে আমার ব্রেইনের মধ্যে, যে আমি কোন টপিকে উইক আছি, কোনটা আমার স্ট্রেংথ ভালো, কোন টপিকটা আমার একটু দ্বিতীয়বার পড়তে হবে, ঠিক আছে, কোনটা টাচ করা লাগবে না। এটা তো আমার পড়তে পড়তে এটার একটাই হয়ে যাবে, পিক্টোরিয়াল মানে ইমেজ তৈরি হয়ে যাবে আমার মাথার মধ্যে, তাই না? কিন্তু একটা বই যখন আমি ধরবো তার 700-800 পেজ, তখন আমি আসলে খেই হারাই ফেলবো, ঠিক আছে? ওইটা শুধু এক্সারসাইজ এমসিকিউ পড়ার জন্য। আর হচ্ছে যে কোনো তথ্য যদি দেখা যায় যে ইম্পর্টেন্ট এখানে নাই শিটে বা আমার খাতায় তোলা হয় না, সেগুলো সাথে সাথে এন্ট্রি দেওয়া। আর প্রত্যেকটা টপিকের পর নিচে হচ্ছে মানে আরো অ্যাড করার জন্য কিছু জায়গা ফাঁকা রাখতে হয়, তাহলে হয় কি পরবর্তীতে ওইখানে আবার ঢুকাই দেওয়া যায়। এবং তো আমার সবুজ কলম বা লাল কলম, ব্ল্যাক কলম এগুলো ব্যবহার করতে হবে খাতা লেখার সময়। তারপর হচ্ছে প্রচুর দাগাদাগি করতে হবে, তাহলেই না হচ্ছে যে মানে আমার এটা রপ্ত করা সহজ হবে। কারণ আমি তো 8টা সাবজেক্টই অলরাউন্ডার না, কারণ আমার রেলিভেন্ট ডিসিপ্লিনেরও না। সব সাবজেক্ট হচ্ছে আমার কাছে মজা লাগবে না, আবার কিছু খারাপ লাগবে, কিন্তু তারপরে হচ্ছে যে সেইগুলো আমার উইকনেস স্ট্রেংথ বের করে 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 সেটা নিজের মতো করে মেকানিজম করতে হবে। অন্যের মেকানিজম পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে? ওকে, ফাইন। আমরা নেক্সট টপিক হচ্ছে কালিকা মঙ্গল কাব্য। এটাও হচ্ছে যে মঙ্গল কাব্য ধারার আরেকটি কাব্য ধারা। তাহলে দেবী কালিকার মাহাত্ম্য বর্ণনামূলক গ্রন্থ হচ্ছে কালিকা মঙ্গল কাব্য। মানে দেবী কালীর মাহাত্ম্য বর্ণনামূলক গ্রন্থ হচ্ছে এই কালিকা মঙ্গল কাব্য, যার অপর নাম হচ্ছে কি বিদ্যাসুন্দর কাব্য নামেও পরিচিত। এ কাব্য ধারার আদি কবি হচ্ছে কবি কঙ্ক। আর কালিকা মঙ্গল কাব্যগ্রন্থের বিখ্যাত রচয়িতা হচ্ছে রামপ্রসাদ সেন, উপাধি হচ্ছে কবিরঞ্জন। তিনি বাংলা ভক্তিবাদী শাক্ত ধর্ম ও দেবী কালীর লীলাকীর্ত শ্যামা সঙ্গীতের ধারাটি জনপ্রিয় করে তোলেন। এই যে শ্যামা সঙ্গীত, এটা কিন্তু কাজী নজরুলও রচনা করেছিলেন, ঠিক আছে? তো জি কালিকা স্যার। মঙ্গল, হ্যাঁ, কালিকা মঙ্গল কাব্য থেকে কখনোই প্রশ্ন আসে না, যদি একটু মঙ্গল কাব্য ধারা দিয়ে চিন্তা করলো পরীক্ষক যে একটু এবার একটু আনকমন করি, তাহলে দেখা গেছে যে এগুলো আসতে পারে, ঠিক আছে? মূলত ধর্মমঙ্গল হচ্ছে ময়ূর ভট্ট, রূপরাম ঘনরাম, ঠিক আছে? তারপর যে আরো যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, এই তিন ধারার কবি, তাদের বইয়ের নাম, তাদের প্রধান চরিত্রগুলা, মানে ওই যে কাব্যগুলো তার মধ্যে যে চরিত্রগুলো ছিল সেই চরিত্রগুলোর নাম আমাদের জানতে হবে। এই শীটের এইটা খুবই ভালো হয়েছে, যে আলাদা চার্ট করে দিয়েছে, এটা খুব ভালো হয়েছে, মনে রাখতে সহজ হইবে, ঠিক আছে? মনসা মঙ্গল লেখছে কেডা, কবি কেডা? কানাহরি দত্ত, ঠিক আছে? ইনি হচ্ছে আদি কবি, শেষ। এরপর আরো আছে নারায়ণ দেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস, পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকা দাস, ক্ষেমানন্দ, ঠিক আছে? তাহলে এই চাঁদ সওদাগর এটা কি? বেহুলা লক্ষীন্দর, মনসা, তাহলে মনসা মঙ্গল কাব্যধারার একটা বিখ্যাত চরিত্র হচ্ছে কি চাঁদ চাঁদ সওদাগর। সদাগর। হ্যাঁ, এই বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর এটা কোথায় আছে? বগুড়ায় আছে, ঠিক আছে? জি স্যার। মহস্তানগড় যেতে এই যে লক্ষীন্দরের বাসর ঘরে আমি উঠছিলাম আর কি, ওইটা দাঁড়াইয়া ছবি তুলছিলাম, কিন্তু বেহুলা ছিল না আর কি। ওকে, ফান করলাম, ঠিক আছে। চণ্ডী মঙ্গল হচ্ছে কি
চণ্ডী মামু বলছিলাম আমি, মানিক দত্ত এটা হচ্ছে আদি কবি, আর একটা হচ্ছে কি মুকুন্দরাম। মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম শ্রেষ্ঠ চক্রবর্তী। কবি। তাহলে এখানে দুইটা উপাখ্যান পাওয়া যায়, ফুল্লরা কালকেতু, আর একটা কি বলো, ভুলে গিয়েছো? আরেকটা হচ্ছে ধনপতি, ওই যে ধনপতির লহন, আর হচ্ছে ফুল্ল না। বললো না। হ্যাঁ, তাহলে এই এই ভারু দত্ত হচ্ছে কি ঠগ চরিত্র। হ্যাঁ, আর মুরারিশির চরিত্রটাও খুবই ভালো, চুরি করে আর কি, চোরা চরিত্র। এখন অন্নদামঙ্গল, এটার শ্রেষ্ঠ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার। তাহলে রায়গুণাকার উপাধি কে দিয়েছিল? রঘুনাথ। রঘুনাথ রায়, তাই তো? রঘুনাথ রায়। হ্যাঁ, তারপর অন্নদামঙ্গল কি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরী পাটনি লেখক, ঠিক আছে? তিনি প্রার্থনা করেছেন এটা। তাহলে এদের যে উক্তিগুলো ছিল সেগুলো তো মনে আছে, আমাদের মনে আছে কি? হ্যাঁ, মোটামুটি। ছয়টা যেগুলো প্রবাদের মতো সেগুলো কিন্তু মনে রাখা রাখবে, আর বৈষ্ণব সাহিত্যের যে উক্তি সেগুলো মনে রাখা লাগবে। আর এটা মনে রাখা খুবই ভালো, মানে এটা সাহিত্যের স্টুডেন্ট না, যে কোনো ডিসিপ্লিনের স্টুডেন্ট মানেই হচ্ছে যে এগুলো বললে একদম ভ্যাবাচ্যাকা দিয়ে দেয়। যেমন 34 বিসিএস এ আমার হচ্ছে এক রুমমেট ছিল, মানে একত্রে ছিলাম, ফয়েজ, ছোট ভাই, একটা জুনিয়র ছিল, ফাইন্যান্সে ছিল। তো প্রথম বিসিএসই ওর পুলিশের এএসপি তে হয়েছে। তো ওর সাথে এই যে মধ্যযুগে মানে চরণে পারতাম না, কারণ ও এগুলো ওর এত ভালো লাগছিল। ফলে হচ্ছে যে ও যতগুলো আর কি বইতে পাইছে সেগুলো তো পড়ছি, আরো ডিপ সেন্সে যেগুলো আছে, মানে অনেক আর্টিকেল টার্টিকেল মধ্যযুগ নিয়ে পইরা টইরা এই খালি কবিতার চরণ আউড়াইতো, ঠিক আছে, আর হাসাহাসি করতো, খুব মজা পাইতাম। তো এগুলো মানে খুব, মানে যার ইন্টারেস্ট লাগবে আর কি, সে হচ্ছে যে এটা খুবই এনজয় করবে মধ্যযুগে, ঠিক আছে। এর পরে আছে কি? নাথে এসে গেছে কিভাবে? শ্রীকৃষ্ণ কীর্তন হইলো, আর একটা হইলো কি বৈষ্ণব পদাবলী, ঠিক আছে। তারপর হইল মঙ্গল কাব্য। ফাইন। এখানে এই তিনটার মধ্যে কোন টপিকে সমস্যা আছে? সবচেয়ে ভালো লাগছে কোন টপিক গুলা? মঙ্গল কাব্য ধারা মানে মানে মধ্যযুগে যে তিনটা পড়ানো হয়েছে, মানে এনজয় করার মতো কোনটা লাগছে তোমাদের? ও, জীবনী সাহিত্য হয়েছে, চারটা হয়েছে। আচ্ছা, মরসিয়া সাহিত্য পড়ানোর আগে অনুবাদ সাহিত্যটা পড়াতে হবে। তাহলে মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য ধারা হলো অনুবাদ সাহিত্য। প্রত্যেকটার মানে মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম ধারা হচ্ছে মঙ্গল কাব্য। এই লাইনটা লিখতে কি আমার বেশি কোনো হাইপোথেটিক্যাল বা হচ্ছে অন্য কোনো চিন্তা করা লাগে? হ্যাঁ। না। তাহলে মধ্যযুগের পরিচয় যদি আমার কেউ না। জানতে চায়, আজকে যে ভাষা দিবস গেছে, তুমি যদি কোনো ডায়াসে দাঁড়াও, তখন তুমি এই যে ভাষাটা সাহিত্য আকারে কিভাবে আসছে, এটা তুমি ডায়াসে দ্বারাই বর্ণনা করতে পারবে না প্রাচীন যুগ থেকে? পারবা? তাহলে অনুবাদ সাহিত্য হচ্ছে, কি বললাম, মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম ধারা। তাহলে অনুবাদ, অনুবাদ তাহলে এটা কি মৌলিক সাহিত্য? অনুবাদ সাহিত্য কি মৌলিক সাহিত্য? উম, না স্যার, এটা তো অন্য কিছুকে অনুবাদ করা হইতো, মানে অন্য ভাষা থেকে এই ভাষায় রূপান্তর। তাহলে তো এটা মৌলিক না। কারণ কি মৌলিক থাকে না কেন? আচ্ছা, রবীন্দ্রনাথের কবিতা তো রবীন্দ্রনাথ নিজেই ইংলিশ করে গেছে, তাই তো, অনেকগুলা। এখন যদি আমি ইংলিশ অন্য একটা ভাষায় মানে ইংলিশ আমি খুব ভালো, তাহলে আমারটা আমি অনুবাদ করতে পারবো না? যেমন আমি একটা কবিতা লিখলাম, সেটা কি আমি অনুবাদ করতে পারবো না ইংলিশে? তর্জমা করতে পারবো কিনা বিভিন্ন ভাষা, যদি আমার ভাষা জ্ঞান থাকে? পারি, তাই তো। তাহলে মৌলিক এজন্য থাকে না যে
যেমন আমি এখানে বুঝাইতে চাই যে স্নিগ্ধ সকাল, ঠিক আছে, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, অথবা এতদিন তুমি কোথায় ছিলে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। এখন এটা যখন ইংলিশে করতে যাব, এই ওয়ার্ড গুলা বাংলায় যেরকম সফট, কোমল, সেই সেই ওয়ার্ডটাকে আমি ইংলিশে তো একটার জন্য অনেকগুলো সিনোনিম থাকে। এখন আমি কোনটা রাখবো, আবার সেন্টেন্স মেকিং এ সেইটা দিতে পারতেছি কিনা, আবার আমার ওই ওয়ার্ড গুলার মধ্যে কাব্যিক ঢংটা মানে বজায় আছে কিনা, তাই তো? এই যে হচ্ছে যে ফলে হয় কি, যে সরাসরি অনুবাদ নাকি আক্ষরিক অনুবাদ নাকি ভাব অনুবাদ করব, তখন এখানে হয় কি, যিনি অনুবাদ করেন তার কিছু চিন্তা চেতনা এখানে যোগ হয়ে যায়, যুক্ত হয়ে যায়। ফলে এইটার ওইরকম মৌলিক থাকে না, তাই তো? আচ্ছা স্যার, ক্লিয়ার। হ্যাঁ, বললাম যে আই টু ডাই ইউ টু লিভ, হোয়াট ইজ বেটার অনলি গড নোস, ঠিক আছে? বা যে কোনো হচ্ছে যে ইংলিশের মানে বিখ্যাত যে মানে ডায়লগ গুলা, ঠিক আছে, সংলাপ গুলা, সেগুলো দেখা গেছে যে আমি আমার মতো অনুবাদ করলাম, আর একজনকে দিলাম, সে আবার অন্যভাবে করেছে। তো ফলে আর এইটা আসলে যিনি অনুবাদক তার চিন্তা চেতনা এখানে অনেকাংশেই আবার তীব্রভাবে ধরা দিতে পারে। এমন কি, আমি একটা কবিতা লিখলাম, এই কবিতার মূল বিষয়বস্তু আমি কোন অ্যাঙ্গেলকে সামলে রেখে রাখছি এটা আমি জানি, কিন্তু অন্য চারজনে ব্যাখ্যা করছি চারজনের মতো করে, ঠিক আছে? ফলে হয় কি, যে লেখক বুঝাইতে চাইছেন একভাবে, কিন্তু অন্যভাবে পাঠকরা বুঝে এটার আবার মপও তৈরি করছে এই 21শে বইমেলা, এরকমও হয়েছে দুই একটা কবিতার ক্ষেত্রে, ঠিক আছে? যে ওই লেখককে আমি খুব ভালো করেই চিনি, এখন তিনি জেলে, কিন্তু তিনি হচ্ছে একজন কি বলে মানে ধর্মবিদ্বেষী কোনো লেখক না, কিন্তু তার লেখাটার মেসেজটা পাঠক সমাজ বুঝতে না পারে তাকে অবিশ্বাসী বানাই ফেলেছে, অ্যাথিস্ট। ফলে হইল কি, মানে আমি লিখছি মানে কটাক্ষ করে বা কৌতুক করে বা ব্যঙ্গ বিদ্রূপের ছলে, কিন্তু পাঠক এটাকে কি করছে, কঠিন ভাবে নিয়ে নিছে। তাহলে সে একভাবে রস দিতে চাইছে, পাঠক অন্যভাবে রস আস্বাদন করছে, ফলে আর সেটা সেরকম থাকেনি। ঠিক অনুবাদ সাহিত্য হচ্ছে যে সংস্কৃত, হিন্দি, আরবি, ফার্সি সাহিত্যের মানে মধ্যযুগে এই যে বিভিন্ন এই যে ভাষাগুলো আমি বললাম, মূলত এই কয়টা ভাষা যে সকল হচ্ছে সাহিত্যকর্ম ছিল, সেগুলো আবার এখানকার মানে আমাদের যারা বাংলা ভাষাভাষী তারা আবার তার লেখক ছিল, তারা আবার তাদের মতো করে অনুবাদ করেছিলেন। কারণ আমরা জানি এখানে তুর্কিরা এসেছে, এখানে বর্গীরা এসেছে, এখানে মানে সংকর জাতি, নানা জাত এসেছে, এবং তাদের কি কালচার নিয়ে এসেছে, তাদের সাহিত্যর অংশে নিয়ে এসেছে, এবং এখানকার যে মানুষ তারা আবার ওখানকার সাহিত্য পড়েছে, আবার এখানকার জনপদের সম্পর্কে জানতে গিয়ে এখানকার লেখকদের তারা পড়েছে। ফলে হয় কি, এই সাহিত্যগুলোর অনুবাদ হয়েছে। যদি বলা হতো যে জীবনানন্দ দাশের যদি কবিতাগুলো ওই সময় অনুবাদ করতে পারতো ইংলিশে, জীবনানন্দ দাশও নোবেল পেতে পারতেন, ঠিক আছে? সো বিভিন্ন ভাষার অনেক এই যে সাহিত্যকর্ম, সেগুলোকে যদি ওই ভাষায় করা হয় তাকে অনুবাদ সাহিত্য বলে। মধ্যযুগেও এটা ছিল। যেমন মধ্যযুগে যে রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলো আমরা পেয়েছিলাম, ঠিক আছে, আহ লাইলি মজনু, তারপর হচ্ছে পদ্মাবতী, আলাওলের, তো এই যে যেগুলো পেয়েছি, এই এর অধিকাংশই হচ্ছে যে আহ, ইরানের, তারপর হচ্ছে হিন্দি, ঠিক আছে, এখান থেকে অনুবাদ করে তাদের কাহিনীটা নিয়ে তারা আবার তাদের মতো করে রচনা করেছেন। তো এই ধরনের সাহিত্যকে আমরা বলবো অনুবাদ সাহিত্য। আর এই অনুবাদের মধ্যযুগে আর কি মুসলমানরা এই অনুবাদ সাহিত্যে পারদর্শী ছিল। এবং বললাম না, আরাকান রাজসভায় যে সকল কবি ছিলেন, মানে বর্তমান যে মায়ানমার, সেখানে বসে যারা সভাকবি ছিলেন, তারা মূলত এই অনুবাদ সাহিত্যে অনেক বেশি এক্সপার্ট ছিলেন। এখন বর্তমানে তোমার কি বাংলাদেশে সবচেয়ে ভালো অনুবাদ করে কে বইমেলায় এবার? মানে কবির চৌধুরী, তারপর সৈয়দ মঞ্জুরুল হক, আসান, যে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের টিচার। এবার এরকম আছে আর কি, যে তুমি ধরো পড়লা পাওলো কোহেলোর দ্য অ্যালকেমিস্ট, ঠিক আছে, এখন অ্যালকেমিস্টের তুমি ইংলিশ ভার্সনটা পড়লা, কিন্তু তোমার এই বাংলায় আবার দেখবা যে অনেকেই এটা অনুবাদ করে ফেলছে। তো এক একজনের অনুবাদ, এক একজনের শব্দ চয়ন এক পিক করে এক এক ভাবে।
তাহলে এই যুগের কবিগণ কি করছেন, নিজের ভাষায় ভাব অনুবাদ করতেন। মানে কোন ছন্দে? পয়ার ছন্দে। তাহলে পয়ার ছন্দ কোনটা? যেমন হচ্ছে স্বরবৃত্ত ছন্দটাই মূলত পয়ার ছন্দ। যেমন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, মানে দ্রুত লয়ের যে ছন্দটা সেটা। আর এ পৃথিবীতে যে চারটা জাত মহাকাব্য রয়েছে, যেমন রামায়ণ, মহাভারত, ইলিয়াড ও ওডেসি, ঠিক আছে? তাহলে এই রামায়ণটা কি ছিল? সংস্কৃত ভাষা। এটা কে লিখেছেন? বাল্মীকি, ঠিক আছে? এখন এই রামায়ণকে আবার অনুবাদ করছে কে? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, তিনি লেখছেন। তারপর কাশিরাম দাস, মানে বিভিন্ন। আবার আবার মহাভারত কে লিখছেন? মহাভারতের লেখক কে? আদি লেখক, মূল লেখক কে? কেউ কি একটু বলতে পারবে? মহাভারতের ইয়াকে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তাহলে মহাভারত কে লিখছেন? কৃষ্ণ দ্বৈপায়ন। স্যার আরেকবার। আচ্ছা, আমি বলছি পৃথিবীতে চারটা জাত মহাকাব্য রয়েছে। এগুলো মূলত ছিল এই যে রামায়ণ মহাভারত সংস্কৃত ভাষায়, এটাকে আবার অনুবাদ করা হয়েছে। যেমন এই জাত, মানে মাইকেল মধুসূদন দত্ত তো লেখছে মেঘনাদ বধ কাব্য, এটাও একটা মহাকাব্য, 1961-62 সালের। কিন্তু আমার কথা হচ্ছে যে পৃথিবীতে এখন পর্যন্ত যত মহাকাব্য, যত কবিরা লিখেছেন, তার মধ্যে এই চারটা হচ্ছে জাত মহাকাব্য বলা হয়। মানে জাত মহাকাব্য মানে কি? মহাকাব্যের যত প্রকার বৈশিষ্ট্য থাকা দরকার, যে মহাকাব্যের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে এই কাব্যটাকে আমি মহাকাব্য বলবো, এই কাব্যটাকে আমি কাব্য বলবো, কি কি গুণাগুণের কারণে এটাকে আমি উপন্যাস বলতে পারি, এটাকে আমি প্রবন্ধ বলতে পারি, এটাকে আমি হচ্ছে যে বলতে পারি নাটক, এটাকে বলতে পারি আমি ছোট গল্প। ঠিক তেমনি এই মহাকাব্যগুলোর মধ্যে সব গুণাগুণ ছিল। স্বর্গমর্তের বর্ণনা, যুদ্ধ, বিগ্রহ, বীর রস, করুণ রস, ট্রাজেডি, মানে এর মধ্যে কি ছিল না? ঠিক আছে। তো আমি বলেছি যে মহাভারতের মূল লেখক হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, বা দেব ব্যাস, বেদ ব্যাস। বেদ ব্যাসও বলা হয়, বা ব্যাসদেবও বলা হয়। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। মানে মহাভারত সংস্কৃত ভাষায় 18টা খণ্ডে রচিত হয়েছে। আর এখানে শ্লোক সংখ্যা হচ্ছে 85,000। এই মহাভারতে হচ্ছে শ্লোক ছিল 85,000, 85,000 অফ শ্লোকস। আর এই যে মহাভারতের সবচেয়ে জনপ্রিয় এবং শ্রেষ্ঠ লেখক হচ্ছেন কাশিরাম দাস। আর এটা হচ্ছে যে কি, বাংলায় প্রথম অনুবাদ করেছিলেন কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর। ইয়েস, কবীন্দ্র পরমেশ্বর। আবার আছে পরাগলি মহাভারতও আছে। এখন হচ্ছে তাহলে মহাভারতের যে পাণ্ডব বংশের 5 ভাইকে কে কে ছিলেন, কেউ কি বলতে পারবা? পঞ্চপাণ্ডব। হ্যাঁ, হ্যাঁ। এইখান থেকে কিন্তু বিসিএস একটা প্রশ্ন আইছিল। স্যার নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, তাহলে যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল আর হচ্ছে কি সহদেব, এরা হচ্ছে পঞ্চপাণ্ডব। এদের আবার একটা স্ত্রী ছিল, ঠিক আছে? দ্রৌপদী। হ্যাঁ, দ্রৌপদী, এই তো এক্স্যাক্টলি। স্যার নামগুলো আবার বলেন স্যার। অর্জুন, ভীম, নকুল, যুধিষ্ঠির আর একটা হচ্ছে সহদেব। ও, এখানে লিখে কি হলো? তাহলে কি যুধিষ্ঠির আর কি বললাম? এটা মুছে না কেন? যুধিষ্ঠির, অর্জুন, সহদেব আর নকুল। হ্যাঁ নকুল, সহদেব। এদেরকে বলা হয় পঞ্চ পাণ্ডব। এরা মহাদেবের, মানে মহাভারতের চরিত্র। এই 5 ভাইয়ের আবার কি ছিল? এরা 5 ভাই ছিল। এর 5 ভাইয়ের আবার একটা স্ত্রী ছিল, তার নাম হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদী কে ছিলেন? রাজা দ্রুপদের কন্যা, তাই তাকে দ্রৌপদী বলা হয় আর কি।
মানে অধরের পরশে আর কি, ঠোঁটের পরশে লাল হইল আর কি। তাম্বুল রাতুল হইল অধরের পরশে। বুঝতে পারছো? তাহলে মহাভারত গেল। আর হচ্ছে কি, আরেকটা হচ্ছে রামায়ণ। রামায়ণ সম্পর্কে আমি কি বলছিলাম, এটা লেখক কে? স্যার বাল্মীকি। বাল্মীকি, বানানটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। তার আসল নাম হচ্ছে দস্যু রত্নাকর। বাল্মীকির আসল নাম হচ্ছিল, মূল নাম ছিল হচ্ছে দস্যু রত্নাকর। ইনি হচ্ছেন রামায়ণের মূল রচনাকারী, লেখক। আর এই যে মহাভারত এবং রামায়ণের মধ্যে আগে লেখা হয়েছে রামায়ণ, ঠিক আছে? এটা 7টা খণ্ড, এটার শ্লোক সংখ্যা ছিল হচ্ছে 24,000। আর মহাভারতে হচ্ছে কি বলছিলাম, 18টা খণ্ড, শ্লোক হচ্ছে কত? 85,000। 50,000। ইয়েস। এখন এই অনুবাদ সাহিত্যের সাথে এটা সম্পর্ক কি? তাহলে রামায়ণের প্রথম অনুবাদ কে করছে? কৃত্তিবাসী রামায়ণ বলা হয় যেটা, ঠিক আছে? তাহলে কৃত্তিবাস ওঝা, যার বইয়ের নাম হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত। আর রামায়ণটা হচ্ছে একজন মহিলা কবি, তিনিও হচ্ছে যে, তার নাম হচ্ছে চন্দ্রাবতী। বলা হয়ে থাকে যে চন্দ্রাবতীর বাড়ি ছিল কোথায়? তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, বরিশালে। তাহলে রামায়ণ থেকে আমি কি বললাম? রামায়ণের লেখক বা মূল রচয়িতা, আদি কবি, যাই বলি না কেন, সেটা হচ্ছে কি? বাল্মীকি। আর এটা অনুবাদ প্রথম করছে কেটা? কৃত্তিবাস ওঝা। তার যে বই, সে বইটা আবার কি নামে পরিচিত? স্যার কৃত্তিবাসের রামায়ণ, কৃত্তিবাসী হ্যাঁ, রামায়ণ। হ্যাঁ, যেটা শ্রীরাম পাঁচালী নামে পরিচিত। আর কৃত্তিবাস ওঝা ছিলেন সৈয়দ সুলতান আজম শাহের সভাকবি মধ্যযুগের। যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট না, পড়ার দরকার নাই। আর মহিলা একজন রামায়ণের কবি অনুবাদ করছেন, তার নাম হচ্ছে কি? চন্দ্রাবতী। চন্দ্রগুপ্ত। ইয়েস, মহিলা অনুবাদক। আর মহাভারত সম্পর্কে কি বলছিলাম? মহাভারত হচ্ছে, লেখক হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদ বেশ, অথবা বেদব্যাস, ব্যাসদেব অথবা বেদব্যাস। 18 খণ্ড, 85,000 শ্লোক, 18টা খণ্ড, 85,000 শ্লোক। আর এটা অনুবাদ করছে কেটা? কবীন্দ্র পরমেশ্বর। অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর। আর সবচেয়ে জনপ্রিয় এবং শ্রেষ্ঠ ছিল কাশিরাম দাস। সুলতান হোসেন শাহের আমলে কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের অনুবাদ করেন, যার নাম কি? পরাগলি মহাভারত। শেষ। এখন হচ্ছে উল্লেখযোগ্য কিছু অনুবাদ সাহিত্য, এখান থেকে আমরা জেনে নিই। কৃত্তিবাস ওঝা, রামায়ণ। তাহলে রামায়ণের মূল লেখক কে? স্যার কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। তিনি তো মহাভারত। স্যার বাল্মীকি। রামায়ণের মূল ও সরি সরি লেখক সরি, বাল্মীকি। স্যার বাল্মীকি। সরি স্যার, আমি মহাভারত মনে করেছিলাম। ফাইন, ফাইন, কোনো সমস্যা নাই, মনে করাটাই স্বাভাবিক। তারপর হচ্ছে, এখন আমরা যেটা পড়বো সেটা মূল লেখকের না, সব অনুবাদের নাম। তাহলে কৃত্তিবাসী রামায়ণ, তাহলে রামায়ণের অনুবাদ করছে কেটা? কৃত্তিবাস। তাহলে মনে রাখবো একবারে কৃত্তিবাসী রামায়ণ, ঠিক আছে? আর কাশী 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 আছে না ভারতে? তাহলে কাশী নাম লেখছে হচ্ছে মহাভারত, ঠিক আছে? পঞ্চপাণ্ডব নিয়ে। আর হচ্ছে মালাধর বসুর হচ্ছে ভাগবত, মানে। তারপর হচ্ছে ইউসুফ জুলেখা, এটা ইম্পর্টেন্ট। এই হংসদূত বিদ্যাসুন্দর এটা লাগবে না, তবে সাবিরিদ খান বিদ্যাসুন্দর এটা আমি মনে রাখছিলাম, তোমরা রাখতে পারো না রাখতে পারো। ইউসুফ জুলেখা হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, আব্দুল হাকিম, ফকির গরিবুল্লাহ। এই যে দেখো, ইউসুফ জুলেখা, এটা কিন্তু আমাদের এলাকার চরিত্র না, বাইরের এলাকার চরিত্র, ঠিক আছে? তারপর লাইলি মজনুন, ঠিক আছে, এটা হচ্ছে লাইলি মজনু। ইউসুফ জুলাইখা, এটা ছিল মূল নাম, ঠিক আছে? মালিক মোহাম্মদ জায়সি বা জামি, তিনি এটা লিখছিলেন, ঠিক আছে? তাহলে কি বললাম?
ইউসুফ জুলেখা অনুবাদ করছে, 5 জনও করতে পারে, 7 জনও করতে পারে। করছে কয়জনের? 2 জনের, শাহ মোহাম্মদ সগীর, আব্দুল হাকিম ফকির, গরিবুল্লাহ। এর মূল লেখক হচ্ছে কে? জামি। আর এর মূল নাম কি ছিল? ইউসুফ জুলেখা ছিল না, ছিল হচ্ছে ইউসুফ ওয়া জুলেখা। যেমন কৃত্তিবাসী রামায়ণ, ঠিক আছে? তাহলে ইউসুফ জুলেখার আদি নাম কি ছিল? ইউসুফ ওয়া জুলেখা। মূল লেখক জামি। এটা অনুবাদ করছে শাহ মোহাম্মদ সগীর, আব্দুল হাকিম ফকির, গলিবুল্লাহ। এরা হচ্ছে মধ্যযুগের মুসলমান লেখক, ঠিক আছে? শাহ মোহাম্মদ সগীর মানে ইউসুফ জুলেখা, এটাই হচ্ছে যে কি সবচেয়ে আদি মানে কাব্য মধ্যযুগের। আর লাইলে মজনু হচ্ছে দৌলতুজির বাহারাম খা। তাহলে এটার আদি নাম ছিল কি? লায়লা ওয়া মাজনুন। আর এটা করছে কে? নিজামি। অনুবাদ করছে কে? নিজামি। এরপর হচ্ছে কি? আলাওল। আলাওল হচ্ছে মূল ছিল হচ্ছে যে কি পদুমাবত। আলাওলের যে পদ্মাবতী, এই যে আলাওল পদ্মাবতী, কই আলাওলের পদ্মাবতী কি? এই যে আলাওলের পদ্মাবতী কোথায় গেল? এই যে পদ্মাবতী, এইটা অনুবাদ করছে কে? আলাওল। আবার আলাওল একজন লেখক, তিনি আরো একটা অনুবাদ করছেন সয়ফুল মুলুক ও বদিউজ্জামাল। এখন তাহলে আলাওল কি একজন মুসলমানদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ অনুবাদক, যিনি পদ্মাবতী, এইটা কে? মূল নাম ছিল হচ্ছে পদুমাবত। এটা হিন্দি মালিক মোহাম্মদ জায়সী। হিন্দি লেখক মালিক মোহাম্মদ জায়সী, তার মূল বইয়ের নাম ছিল পদ্মাবতী, সেখান থেকে আলাওল করেছেন, না পদুমাবত, সেখান থেকে আলাওল অনুবাদ করে নাম রেখেছেন পদ্মাবতী, ঠিক আছে? তার আরেকটি বিখ্যাত অনুবাদ গ্রন্থ হচ্ছে কি সয়ফুল মুলুক বদিউজ্জামাল। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে কি মধুমালতী দেখো আয়, এ ফুল ফাগুনে, কই গেল কই? এখানে নাই, খুঁজে পাচ্ছ না তোমরা? আমি তো চোখে দেখি না। মধুমালতী, এটা হচ্ছে মুহাম্মদ কবির। মূল নাম ছিল মধুমালত। আর এটার মূল লেখক ছিল মনোজ হন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা লিখে নাও। আর একটা হচ্ছে গুল ই বকাওয়ালি নওয়াজিশ খান। গুল ই বকাওয়ালি নওয়াজিশ খান। তাহলে কি বলছি? নওয়াজিশ খানের একটা বিখ্যাত বই হচ্ছে গুলি বকাওয়ালি, অনুবাদ সাহিত্য, ঠিক আছে? এটার লেখক ছিল, মূল লেখক ছিল ইজ্জাতুল্লাহ। তাহলে কি কি বলছি? মনে রাখার মতো কি কি অনুবাদ সাহিত্যে? একটি, দুটি, তিনটি, ঠিক আছে? তারপর হচ্ছে ইউসুফ জুলেখা লাইলে মজনু 5টি। তারপর হচ্ছে আলাওলের এই 2টি, 7টি। আব্দুল হাকিমের নুরনামা 8টি। নুরনামা নসিহতনামা, এটা একবারে মনে রাখবা। আর একটা হচ্ছে কি বলছি? মধুমালত। মধুমালতী কে লিখছে? মোহাম্মদ কবির। তো এইগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর একটা হচ্ছে জঙ্গনামা, ফকির গরিবুল্লাহর জঙ্গনামা মানে যুদ্ধকাব্য। জঙ্গনামা যুদ্ধকাব্য, ফকির গরিবুল্লাহ, এটা এখানে নেই, ঠিক আছে? আর একটা লেখা হচ্ছে নবী বংশ। নবী বংশ হচ্ছে সৈয়দ সুলতান। নবী বংশ সৈয়দ সুলতান। এখন অনুবাদ সাহিত্যর বইয়ের নাম আসতে পারে, লেখকের নাম আসতে পারে, মূল লেখকের নাম আসতে পারে, মূল বইয়ের নাম আসবে না, ঠিক আছে? আর হচ্ছে এখান থেকে কে কোন জায়গার কবি, এই যে সবই তো মুসলমান কবি প্রায়, ঠিক আছে? এইখানেই হচ্ছে মধ্যযুগের আসল মুসলমানদের সাহিত্যের যে স্বর্ণযুগ, সেইটা, ঠিক আছে? তারা হচ্ছে বিভিন্ন রাজার সভাকবি ছিলেন, এবং তারা অনেক রাজাদের সবকিছু করে দিতেন, তাদের মনোরঞ্জন, তাদের জন্য সবকিছু
আহ, মানে সাহিত্যের খুবই মর্যাদা দিত তৎকালীন রাজারা, ফলে তারা অনেক বেশি পড়াশোনাও করতে পারছেন। ঠিক আছে, এখন একটু রিপ্লাই দাও তো, বুঝতে পারছো কিনা? অনুবাদ সাহিত্যটা কি বুঝতে পারছো আমি যা পড়াইছি? জি স্যার। আম, স্যার এখানে আপনি যেগুলো দাগিয়ে দিচ্ছেন এই কয়েকটার হচ্ছে মূল লেখককে, এটা হচ্ছে মূল লেখক সম্পর্কে আমাদের জানতে হবে। মূল লেখক কয়েকটা জানলেই হবে: ইউসুফ ওয়া জুলেখা, জামি, লায়লা ওয়া মজনু, লাইলি মজনু, নিজামি। আর একটা হচ্ছে কি বলছিলাম, পদুমাবত, পদ্মাবতী, এটা হচ্ছে মালিক মোহাম্মদ জায়সী, হিন্দি। আর একটা বলছিলাম সয়ফুল মুলুক বদিউজ জামাল। আর একটা মধুমালত, মধুমালতী। ঠিক আছে, এরপর বলেছি মহাভারত সম্পর্কে। আর একটা হচ্ছে কি রামায়ণ সম্পর্কে। ভাগবত, এটা বলা হয়ে গেছে। এখন আসি মুসলিম সাহিত্য ও রোমান্টিক প্রণয়োপাখ্যান। মুসলিম সাহিত্য ও রোমান্টিক প্রণয়োপাখ্যান। এই তোমরা কি সব চলে গেছো? কয়জন আছো? না স্যার, অনুবাদ পড়ানোর আগে আপনি মর্সিয়া সাহিত্যটা বললেন যে ওটা পড়াবেন। ও আচ্ছা, ওটা বাদ রয়েছে না। কান্নাকাটি সাহিত্যটা পড়াইতে চাইছিলাম পরে, ওটা শেষ করে আসি। থ্যাংক ইউ রিয়া। তাহলে মর্সিয়া শব্দের অর্থ কি? কান্নাকাটি, শোক প্রকাশ করা। এর মর্সিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ জয়নবের চৌতিশা তিনি রচনা করেছেন। আর জঙ্গনামা কাব্য রচনা করেছেন দৌলতুজির বাহারাম খা, এটাও মর্সিয়া সাহিত্য। কারণ এখানেও যুদ্ধ, মারামারি, কাটাকাটি, মৃত্যু, হাহাকার। ঠিক আছে, আর মর্সিয়া সাহিত্য মুসলমানদের সাহিত্য, তবে ব্যতিক্রম একজন হিন্দু কবি পাওয়া যায় যার নাম হচ্ছে রাধা রমন গো। ওকে, আর কোনো সমস্যা আছে? মর্সিয়া শব্দের অর্থ কি? স্যার শোক প্রকাশ। আরে ওই যে নীলসিয়া আসমান, আলে লাল দুনিয়া, আম্মা লাল তেরি, খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফোরাতে, সে কাঁদনে আশুয়ানে সীমারের ছোড়াতে, রুদ্র মাতম মোঠে দুনিয়া দামেশকে, জয়নালে পরালয়ে খুনিয়ারা বেশকে। কত সুন্দর কথা! হায় হায় হোসেনা ওঠে রোল ঝঞ্ঝায়, তলোয়ার কেঁপে ওঠে এজিদের পঞ্জায়। এই যে মধ্যযুগে ইমাম হাসান, হোসেন, এজিদ, এদের নিয়ে এই যে সাহিত্য, ঠিক আছে, এইগুলাই হচ্ছে মর্সিয়া সাহিত্য। তাহলে এখানে কি করা হয়? শোক প্রকাশ করা হয়। এই সাহিত্যের আদি কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ, যার বইয়ের নাম হচ্ছে কি জয়নবের চৌতিশা। এবং তার জঙ্গনামা, যেটা হচ্ছে বিখ্যাত মধ্যযুগের কাব্য, মানে মুসলমানদের, সেটা হচ্ছে লিখছেন দৌলতুজির বাহরাম খা। আর একজন মাত্র লেখক আছে, যিনি কিনা কি হিন্দু কবি রাধা রমন গোপ। এরপর আসে নাথ সাহিত্য, এটা মূলত সনাতন ধর্মী হিন্দু কবিরা লিখেছেন। আর একজন মুসলমান পাওয়া যায়, তার নাম হচ্ছে কি গোরক্ষ বিজয় রচয়িতা শেখ ফয়জুল্লাহ। তাহলে মধ্যযুগের রচিত শিব উপাসক এক শ্রেণীর ধর্মপ্রচারকারী সাহিত্যকে বলা হয় নাথ সাহিত্য। তাহলে আমরা মনসা উপাসক পাইছি মনসা মঙ্গল, চণ্ডী উপাসক পাইছি চণ্ডী মঙ্গল, এরকম শিব উপাসক পেয়েছি কি নাথ সাহিত্য। তাহলে শিব উপাসক এক শ্রেণীর ধর্ম প্রচারকারী সাহিত্য হচ্ছে নাথ সাহিত্য। নাথ সাহিত্যের উৎপত্তি হচ্ছে বৌদ্ধ ধর্ম ও শৈব ধর্ম, বৌদ্ধ ধর্ম আছে, সরি। আর মুসলমান হয়েও নাথ সাহিত্য রচনা করেছেন একজন কি শেখ ফয়জুল্লাহ। আমি বলছিলাম জঙ্গনামা মর্সিয়া সাহিত্য মুসলমানরা রচনা করেছেন, রাধারমণ গোপ হচ্ছে ব্যতিক্রম একজন হিন্দু। ঠিক আছে, আর গোপীচাঁদের সন্ন্যাস এই নাথ সাহিত্যের একটি বিখ্যাত বই, এটা লিখেছেন শুকুর মুহাম্মদ। তাহলে নাথ গেল, মর্সিয়া গেল, অনুবাদ গেল। অনুবাদের মধ্যে আমরা বিখ্যাত দুইটা রামায়ণ মহাভারত পড়ে ফেললাম। ঠিক আছে, এখন মধ্যযুগের মুসলিম সাহিত্য বা রোমান্টিক প্রণয়োপাখ্যান। ঠিক আছে, এই যে বইয়ের নাম অলরেডি আমরা জেনে গিয়েছি, এখন শুধু রোমান্টিক প্রণয়োপাখ্যান কি? তাহলে কি বলা যায়, এটা যে বাংলার রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারায় হচ্ছে মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কাব্যধারা। এটা আমি বলতে পারি না, এই একটা বাক্য কমন মুখস্থ।
জি স্যার। হ্যাঁ। তাহলে আরাকান রাজসভার বাংলা সাহিত্য কি, এটা রিটেনে খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। তাহলে এই রোমান্টিক প্রণয়োপাখ্যানে আরাকান রাজসভা বা রোসাঙ্গ রাজসভার বাংলা সাহিত্যের ভূমিকা, এটা তোমাদের রিটেনে আসবে, এবং এখানকার কবি কারা কারা সেগুলোও আমাদের জানতে হবে। তাহলে এরাও রোমান্টিক প্রণয়োপাখ্যান, আবার কি আরাকান রাজসভায় ছিল মায়ানমারের বা রোসাঙ্গ। এখন হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে এই রোমান্টিক প্রণয়োপাখ্যান। এবং প্রথম মুসলমান কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, যিনি কিনা ইউসুফ জুলেখার রচয়িতা। তাহলে ইউসুফ জুলেখা কোন ধরনের কাব্য হবে? শোককাব্য, নাকি হচ্ছে ট্রাজিক কাব্য, নাকি হচ্ছে স্যার প্রাকৃতিক কাব্য? পুনরুত্থান। হ্যাঁ, রোমান্টিক প্রণয়োপাখ্যান, প্রণয় কাব্য। ইউসুফ জুলেখার কাহিনী কে না জানে? ঠিক আছে, লাইলি মজনুর কাহিনী কে না জানে, যে পাগল হইয়া গেছে জঙ্গলে জঙ্গলে ঘুরে, তাই না? তাহলে বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার দৌলত উজির বাহারাম খান খুব পরিচিত মুখ। তিনি কি লিখেছেন দৌলত উজির বাহারাম খান? লাইলি মজনু। লাইলি মজনু। ঠিক আছে। তাহলে শাহ মোহাম্মদ সগীর সম্পর্কে আমরা জানলাম। এখন দৌলত উজির বাহারাম খান, তার রচিত কাব্যের নামও জানলাম। তিনি আরেকটি কাব্য লিখেছেন ইমাম বিজয়। কবির কোথায় জন্ম? চট্টগ্রামের ফতেহাবাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন, চট্টগ্রামের ফতেহাবাদে। তাহলে চট্টগ্রামের যে আমরা পূর্ব নাম বিভিন্ন পড়ছি না, যে খুলনা ফতেহাবাদ, বরিশাল কি চন্দ্রদ্বীপ, বা কি কি বলা হয়, কুমিল্লাকে কি বলা হয়, ঠিক আছে, ঢাকার পূর্ব নাম কি, অমুকের পূর্ব নাম কি, এগুলো তোমরা জেনারেল নলেজে পড়ছো না? হ্যাঁ স্যার। তাইলে এই যে ফতেহাবাদ বা জাফরাবাদের অধিবাসী তিনি ছিলেন। তার পূর্বপুরুষ হামিদ খান, তিনি ছিলেন গৌড়ের হোসেন শাহের অন্যতম আমাত্য ছিলেন। ঠিক আছে। এখন এই যে দৌলত উজির বাহারাম খাঁ হচ্ছে তার মূল নাম। ঠিক আছে। আর দৌলত উজিরটা কি তাহলে? যেমন ওইখানে আমি পড়াইছিলাম তোমাদের কি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, তাহলে কবি কঙ্কনটা কি ছিল? উপাধি। উপাধি। তাহলে দৌলত উজিরটা কি? উপাধি স্যার। উপাধি। এই তো তোমরা বুঝতে পারছো, ভালোই লাগতেছে আমার এখন। তাহলে শাহ মোহাম্মদ সগীর এবং দৌলত উজির বাহরাম খান, এই সম্পর্কে তোমাদের এখন চিন্তা চেতনা কি আলো আঁধারের মতো, নাকি স্পষ্ট, ট্রান্সপারেন্ট, ক্লিয়ার? না স্যার, বুঝতে পেরেছি। ফাইন। তাহলে প্রথম মুসলমান কবি বাংলা ভাষায় কে বলো তো? শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর। ফাইন। তিনি কি লিখেছেন? তিনি কি লিখেছেন? স্যার ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা। তাহলে এই যে আরেকটা আছে, সতী ময়না লোরচন্দ্রানী, লোরচন্দ্রানী, ঠিক আছে, দৌলত কাজী। তারপর হচ্ছে আলাওলের পদ্মাবতী। আর ওইখানে ছিল কি, আর একটা ছিল না, সয়ফুল মুলুক বদিউজ্জামাল, মনে আছে অনুবাদ করছিল? স্যার দৌলত কাজী আর দৌলত উজির দুইজন তো আলাদা ব্যক্তি, তাই না? দৌলত উজির বাহারাম খাঁ আর দৌলত কাজী দুজন আলাদা। নওয়াজিশ খানের আছে গুলে বকাওয়ালি, গুল ই বকাওয়ালি, ঠিক আছে। আব্দুল হাকিম, কোরশি মাগন ঠাকুর, ঠিক আছে, মোহাম্মদ মুকিম। এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো,
মধ্যযুগে তো মঙ্গল কাব্য, বৈষ্ণব, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রী চৈতন্যের জীবনী সব কিছু করেছেন কারা? তারা একটা অন্য ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী, ঠিক আছে? কিন্তু মধ্যযুগে এই যে সুফিবাদ, তারপর ইসলামিক ভাবধারা, ইসলামিক চিন্তা চেতনা, এইগুলোর সংমিশ্রণে এরা যে কত ভালো ভালো মানে বই রচনা করছেন, এবং মুসলমানদের মধ্যে এরাই শুরু করেছে, ঠিক আছে? এরা অত্যন্ত মেধাবী ছিলেন, এবং আহ, একটা ভাষা থেকে অন্য ভাষা রূপান্তর করা, ঠিক আছে, এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। তাহলে বোঝা যায় কি মধ্যযুগের শেষ দিকে মুসলমান কবিদের ব্যাপক প্রভাব ছিল। বুঝতে পারছো? স্যার, আহ, সুফিবাদের কথাও তো মধ্যযুগের আগে দেখা যায় নাই, তাহলে কি সুফিবাদও মধ্যযুগ থেকেই শুরু হয়? সুফিবাদ সম্পর্কে আমার আসলে ডিটেল ধারণা নাই, তবে সুফিবাদদের যেহেতু এরা অনুসারী ছিল বা লেখক ছিল, বোঝা যায় যে মধ্যযুগেই এটার গোড়াপত্তন হয়েছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। এখন মধ্যযুগের সাহিত্যের পৃষ্ঠপোষকতা কারা করেছেন? এখন আমি যদি লেখক হইলাম ঠিকই, কিন্তু আমার যদি কোনো পৃষ্ঠপোষক না থাকে, আমার যদি ব্যাকআপ না থাকে, তাহলে কি আমার সাহিত্য চর্চা হবে? হবে না। তো ওই সময়ে এই সকল লেখকদের আবার পৃষ্ঠপোষক ছিলেন তখনকার সুলতান, তারা যারা শাসন কার্যে ছিল মধ্যযুগে, মানে 1204 থেকে প্রায় 1800, মানে 600 বছর ছিল তো মুসলমানরা সেই সময় আর কি, যারা না 800 বছর ছিল সেই সময়, এরা আর কি এদের পৃষ্ঠপোষক ছিলেন। তাইলে মধ্যযুগের বাংলা সাহিত্যের কয়েকজন পৃষ্ঠপোষকের মধ্যে একজন হচ্ছে রুকনউদ্দিন বরবক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, তারপর হচ্ছে শাহ নুসরাত শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় ছিল মালাধর বসু, বিজয় গুপ্ত, যার বাড়ি বরিশালের কবি, তিনি সুলতান হোসেন শাহের আমলে পদ্ম পুরাণ, ঠিক আছে, ওই যে তোমার পদ্ম পুরাণ কোনটা, মনসামঙ্গল। এরপর বাহরাম খানকে দৌলত উজির বলা হয়, এটা আমরা জানি, নিজাম শাহ সুর এই উপাধি দিয়েছিলেন, ঠিক আছে? আর রোশঙ্গ রাজসভার পৃষ্ঠপোষক, রোশঙ্গ রাজসভা যেটাকে বলে আরাকান রাজসভা, রোশাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভা, এইখানে কারা কারা ছিলেন? প্রধান চারজন কবি ছিলেন, কে কে? আলাওল, তারপর দৌলত কাজী, ঠিক আছে, আব্দুল হাকিম। তো এরা আরাকান রাজসভায় যে মুসলমানরা ছিল, তোমরা তো জানো যে এই রোহিঙ্গারা, রোশাঙ্গ, এরা তো মুসলমান, সুতরাং ওই জনপদটা এখনো মুসলিম। এর যে রাজা ছিল তার নাম ছিল কোরেশি মাগন ঠাকুর, ঠিক আছে? এই কোরেশি মাগন ঠাকুর অনেক বেশি পৃষ্ঠপোষক করেছেন মুসলমান কবিদের, এবং অনেক রিচ ছিল সেই রাজসভা। এখন তোমাদের এটা আমি চেপে যদি ধরি, বলতে পারবা যে ইউসুফ জুলেখার রচয়িতাকে? স্যার, শাহ মোহাম্মদ সগীর। রামায়ণ? রামায়ণ বাল্মীকি। হ্যাঁ, বাল্মীকির রামায়ণ। আর কৃত্তিবাসী রামায়ণ যিনি অনুবাদ করছেন, ঠিক আছে, এই জন্য কৃত্তিবাস, মূল লেখকের না, না কিন্তু, ঠিক আছে, এটা করছে জালালউদ্দিন মোহাম্মদ শাহ। দেখো, এই যে যতজন পৃষ্ঠপোষক ছিলেন সব মুসলিম, অল আর মুসলিমস, ঠিক আছে? তাহলে এই যে বিজয়গুপ্ত, মনসামঙ্গল, এরা কি হিন্দু কবি না? বিপ্রদাস পিপিলাই, মনসা বিজয়, তার জি মানে বোঝা স্যার। যাচ্ছে কি আলাউদ্দিন হোসেন শাহ, রুকনুদ্দিন বরবক শাহ, নাসিরুদ্দিন শাহের আমলে হিন্দু কবিরা কখনো কি হয় নাই, তাদের যে কবি প্রতিভা নিপীড়িত হয়নি। বিকশিত করতে কোনো বাধাগ্রস্ত হয়নি। হয়নি। জি স্যার। এগুলো কিন্তু পড়ে ফেলবা, এটা আমি আর বোঝানোর কিছু নাই। দেখো, আরাকান রাজসভা, রোশাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবি কি কি বলেছিলাম? আলাওল, দৌলত কাজী, আর একটা কি, কোরেশি মাগন ঠাকুর। এদের মধ্যে আবার বাঙালি কবি দৌলত কাজী, আবার তিনিই প্রথম বাঙালি কবি। তাহলে দৌলত কাজীকে পৃষ্ঠপোষকন করেছে কে?
কে করেছিল? স্যার পড়েশি মাগন ঠাকুর। রাইট, রাইট। তাদের সাহিত্যকর্ম, তাহলে আরাকান যা বর্তমান মায়ানমারে বার্মা নামে পরিচিত, এটি পূর্বে কি রোসাঙ্গ রাজসভা নামে পরিচিত। রোসাঙ্গ রাজারা ছিলেন কোন বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তারা বাংলা সাহিত্য চর্চায় তারা অনেক মুসলমান কবিদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন একসময় কুরেশি মাগন ঠাকুর, তিনি নিজেই একজন কবি ছিলেন, তার রচিত কাব্যের নাম হচ্ছে কি চন্দ্রাবতী। আর তাহলে আরাকান রাজসভার প্রথম কবি দৌলত গাজী, আর দ্বিতীয় মুসলিম কবি হচ্ছে কে? আলাওল। তার কয়েকটা বইয়ের নাম হচ্ছে কি পদ্মাবতী, হপ্তপয়কার, সয়ফুল মুলুক বদিউজ্জামাল, সেকান্দার নামা এবং তোহফা। এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট যে আলাওলের অপশনে থাকতে পারে যে কোনটি আলাওলের কাব্যগ্রন্থ নয়। তখন এই পদ্মাবতী দেখলেই ভাববে কি, বা সেকান্দার নামা, তোহফা, ঠিক আছে, এইগুলো তোমার অন্য একটার সাথে মিলে যেতে পারে। এই জন্য আলাওলের যেগুলো এটা একদম ছোটস্থ করে রাখতে হবে যে পদ্মাবতী, হপ্তপয়কার, সয়ফুল মুলুক বদিউজ্জামাল, সেকান্দার নামা, তোহফা। আর কোরেশি মাগন ঠাকুর তিনি চন্দ্রাবতী লিখেছেন, ঠিক আছে। এইখান থেকে এই দুইটা ইম্পর্টেন্ট। আর দৌলত কাজী, সতী ময়নাল, লোরচন্দ্রানী, তিনটা। তাহলে যদি আরাকান রাজসভা সম্পর্কে তোমার আসে তাহলে কি লিখতে পারবা বলো তো? জি স্যার। তাহলে আরাকান রাজসভাটা কি? আরাকান রাজসভার বাংলা সাহিত্য সম্পর্কে যদি বলে তাহলে তুমি আরাকান রাজসভা কোথায়, কারা ছিল, এখানে হচ্ছে কোন রাজারা ছিল, কে পৃষ্ঠপোষক করেছেন, এখানে মুসলমান কবিরা ছিলেন, তিনজন মুসলিম কবির নাম বলবা। দৌলত কাজী, তার সাহিত্যকর্ম হচ্ছে সতী ময়না লোরচন্দ্রনী। আর বলবা ক্রোশী মাগন ঠাকুর, তিনি লিখেছেন চন্দ্রাবতী। আর আলাওল লিখেছেন কি পদ্মাবতী, পদ্মাবতী। হপ্তখর, হ্যাঁ, সয়ফুল মুলুক বদিউজ্জামাল, এগুলো। এটা শুধু জি স্যার। আরাকানের রাজসভা, আরো অনেকগুলো রাজসভা ছিল। তাহলে হচ্ছে আকবরের রাজসভা, এর প্রধান কবি ছিল আবুল ফজল, তিনি সাহিত্যকর্ম ছিল চৌচির। আবুল ফজলের আরো একটা আছে, ও এখানে আছে আইনে আকবরী, চৌচিরও আছে, ঠিক আছে। আর কৃষ্ণনগর সভার রাজসভা হচ্ছে কি ভারতচন্দ্র রায় গুণাকার, তিনি হচ্ছে অন্নদামঙ্গল রচনা করছিলেন। এখন উপরে কিছু পড়ানো বাকি আছে? আশা আচ্ছা। করি নাই। এই কি মাথা কি ঘুরাইতেছে নাকি এত তথ্য? বলো তো তোমাদের কি অবস্থা? স্যার মোটামুটি একটু পড়তে হবে আর কি। পড়তে হবে মানে কি, তুমি এখন আমাকে রিভিশন দিতে পারবে না? চাইলে অবশ্যই পারবা, 100% না পারলেও তো বুঝবা। আচ্ছা বলো টপিক গুলা কি কি ছিল? স্যার টপিক গুলো ছিল হচ্ছে শ্রী এই চৈতন্য। রিয়া, রিয়া, তুমি তুমি ছাড়া অন্য কেউ বলো। স্যার বৈষ্ণব রিয়া। পদাবলী, হ্যাঁ। বৈষ্ণব পদাবলীর মধ্যে মঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, জীবনী সাহিত্য, এগুলো ছিল স্যার। অনুবাদ সাহিত্য, মুর্শিয়া সাহিত্য, এই যে এই ছিল মুসলিম সাহিত্য। আর কান্দার সবার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, কবি, এগুলো ছিল স্যার। রহিমউদ্দিন, তোমাকে অশেষ ধন্যবাদ। এখন বলো শাহিনুর খাতুন, তোমার মাইক্রোফোনটা অন করো, শাহিনুর খাতুন। মাইক্রোফোনটা অন করতে পারো? এই যে মিউট আনমিউট আছে না, ওইখানে একটু চাপ দাও। শাহিনুর কি লাইনে আছো? নাই। আচ্ছা, দীপা রানী বলো। দীপা, হ্যাঁ স্যার। তুমি বলো হচ্ছে শ্রী চৈতন্য সম্পর্কে একটু বলো তো, যে তার সম্পর্কে কি শিখলা বা বুঝলা? শ্রী চৈতন্যদেব উনি ছিলেন, শ্রী চৈতন্যদেব তো মানে রাধা জীবনী কৃষ্ণের, সাহিত্য, জীবনী সাহিত্য সম্পর্কে বলো, হ্যাঁ। শ্রী চৈতন্যদেব রাধা কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে সে
মানে আলোচনা করছিল বা মানে ওইটা সে প্রচার করছিল। বৈষ্ণবে না রাধাকৃষ্ণ প্রেমলীলা? হ্যাঁ, বৈষ্ণব। আমি তোমাকে জিজ্ঞেস করছি অনুবাদ সাহিত্যের সম্পর্কে, মধ্যযুগের অনুবাদ সাহিত্য সম্পর্কে বলো। তাহলে কার নাম আসবে? শ্রী চৈতন্যের নাম। তিনি 200 বছর ছিলেন। তাহলে 200 বছরে কি কি হয়েছে? তার কিছু ভক্ত অনুরক্ত ছিল, তার জীবনকে কেন্দ্র করে যে সাহিত্য রচনা করছে, সেটাই তো, তাই না? তাহলে হ্যাঁ স্যার। চৈতন্য চরিতামৃত। ওকে, ধন্যবাদ তোমাকে। তারপরে হচ্ছে তোমার আনমিউট করো, মানে মিউট করো। এরপর বলো SC25B1। SC25B1। এসসি, শুনতে পাচ্ছ? স্যার ওটা তো মেবি এনামুল ভাই। ও আচ্ছা, তারপর বলো আরিফা। আরিফা আছো? আরিফা কি অন করে ভাত খাইতেছো? শাশ্বত দাস। জি স্যার। শাশ্বত তো সবই পারো মোটামুটি, ভালো বুঝছো যা আমি যতটুকু বুঝলাম। তোমার কোনো সমস্যা আছে? না স্যার। যতটুকু পড়াইছি মোটামুটি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে তুমি বলো তো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এইটা কোন শ্রেণীর মানে হচ্ছে মধ্যযুগের কোন শ্রেণীর কাব্য ধারার মধ্যে পাবা এই চরণটা? এটা তো মঙ্গল কাব্য, আর এই চরণটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনি উক্ত। তোমাকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে সবাই এখন মিউট করো। আমার মনে হচ্ছে যে আমি মোটামুটি সফল। তোমরা পড়ানোর সাথে সাথেই মুখস্থ করছো। ইউ হ্যাভ এ সো মেনি, কি বলে, ট্যালেন্টেড এরিয়া। এখন সৈয়দ আলাওল সম্পর্কে তোমরা একটু জেনে যাবা, কারণ আরাকান রাজসভার 3জন বিখ্যাত কবি সম্পর্কে তোমার লিখতে হবে, ঠিক আছে? যে তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করছেন। ফরিদপুর পূর্বে কি ছিল? ফতেহাবাদ, ঠিক আছে? এরপর তিনি চট্টগ্রামের জোবরায় গেছেন, যেখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, ঠিক আছে, মাননীয় প্রধান উপদেষ্টা। তাহলে তিনি মধ্যযুগের কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি। তিনি হচ্ছে আলাউল কুরেশি মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ছিলেন। তারপর হচ্ছে তিনি আরাকান রাজসভার অন্যতম কবি। তার শ্রেষ্ঠ কাব্য কি ছিল? আলাওলের প্রথম এবং শ্রেষ্ঠ কাব্য হচ্ছে কি? পদ্মাবতী। তারপর হচ্ছে তিনি পদ্মাবতী কি মালিক মোহাম্মদ জায়সী তার হিন্দি পদু মাহবুব কাব্যগ্রন্থ থেকে তিনি এটি অনুবাদ করেছিলেন। পদ্মাবতী কেমন ছিল? হায় রে, পদ্মাবতীর কাহিনী যদি পড়ো তোমরা, এত ভালো লাগবে তোমাদের। আচ্ছা, তাহলে হচ্ছে এখন চলে আসি। জঙ্গনামা পড়ছো, মরসিয়া সাহিত্য, এই দুটার নাম কিন্তু বলো না, রহিমউদ্দিন। তার মর্সিয়া সাহিত্যটা বলছিলাম, অনুবাদটা বলিনি। আচ্ছা আচ্ছা, ওইখানে চৌতিসা ছিল বুঝছো? চৌতিসা, এটাও মধ্যযুগীয় একটা, মানে সাহিত্যের বিশিষ্ট ধারা। এখন আসি তোমার। স্যার চৌত্রিশা তো ওই যে কার জৈনবীর স্ত্রীর নাম প্রতিশোধ। বললেন? হ্যাঁ, মর্সিয়া সাহিত্যের যে আদি কবি, ওনার গ্রন্থের নাম। চৌতিসা মানে 34টি বর্ণকে আশ্রয় করে এই কবিতা লেখা হতো, এই জন্য এটাকে চৌতিসা বলা হয়েছে। জৈনবীর চৌত্রিশ হাজার। হ্যাঁ। আচ্ছা, এখন এখন দেখো, ক্লিয়ার। আমি ভাবছিলাম এটা ওনার স্ত্রীর নাম, না না এটা না, একটা গ্রন্থের নাম। একটা আছে জয়নগর চৌতিসা, ওটা মধ্যযুগীয় রোমান্টিক প্রণয়োপাখ্যানে। এখন যেটা বলতে চাচ্ছি যে ময়মনসিংহ অঞ্চলের আমাদের যে কয়টা বিভাগ এখন, বিভাগ কয়টা বাংলাদেশে, কয়টা বিভাগে ভাগ করা হয়েছে? স্যার 8টা। তাই নাকি? সর্বশেষ কোনটি? ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগে কয়টা জেলা?
তিনটা মনে হচ্ছে স্যার, তিনটা। কি কি? তিনটা স্যার, নেত্রকোনা, জামালপুর, আরেকটা ময়মনসিংহ, শেরপুর। ময়মনসিংহ, আচ্ছা, শেরপুর, চারটা তিনটে। না? ওকে। তোমাদের জেনারেল নলেজের কনসেপ্ট ক্লিয়ার না কেন? বাংলাদেশের ম্যাপ একদম তুমি আঁকতে পারবা, তুমি বলতে পারবা, তুমি যে কোনো জেলার যে কোনো এলাকায় যাই ঘুমাইতে পারবা কল্পনায়, ঠিক আছে? বুঝতে পারছো? এমন ভাবে তুমি পড়বা কোন এলাকার রসমালাই ভালো, কোন এলাকার চাটনি ভালো, কোন এলাকায় খই পাওয়া যায়, কোন এলাকায় হচ্ছে আমরা পাওয়া যায়, এই সম্পর্ক এত ডিটেইলে তোমার চোখের সামনে ভাসবে। বাংলাদেশের প্রত্যেকটা জনপদ মনে করবা তুমি হাইটে আসছো। বুঝতে পারছো? ম্যাপটা এমন ভাবে মাথায় রাখবা। এখন হচ্ছে এখানে আছে যে পালা এবং রচয়িতা, ঠিক আছে? পালা, রচয়িতা। তাইলে মহুয়া পালাকে লেখছে দ্বিজ কানাই, মলুয়া চন্দ্রাবতী, দস্যুকেনার দেওয়ানা মদিনা, মনসুর বয়াতি। ঠিক আছে, এই চারটা তোমার পড়লেই হবে, আর কিছু লাগবে না। মহুয়া, মলুয়া, আহ, চন্দ্রবতী, দেওয়ানা মদিনা। এইগুলা দিয়ে কিন্তু সিনেমাও বানাইতে আছে, বুঝতে পারছো? জি স্যার। হুম। আর একটা আছে তোমার পাঁচালী গান, মধ্যযুগের শেষ দিকে পাঁচালী গান। দাশরথী রায় এটা পাঁচালী গানের ছিল, প্রসিদ্ধ কবি ছিলেন, যাদের বলা হয়তো কবিয়াল। তাহলে কবিয়ালরা কোন যুগের কবি? মধ্যযুগে। মধ্যযুগের। হ্যাঁ। তাহলে এই যে আমাদের 36 BCS এ সম্ভবত আসছিল, আমি যে বিসিএস এ পাশ করছি, যে কবিওয়ালাদের মধ্যে প্রাচীন কবিকে গোজলা পুট আসছিল, হবে গোজলা গুই। প্রশ্নকর্তা ওই সময় প্রশ্ন একটু ভুল করছিলেন, এই প্রশ্নটা আমি পারি নাই, কারণ এই প্রশ্নটা হয়তো এখন শিটে চলে আসছে, ওই সময় আসলে এটা অনেক লুক্কায়িত একটা তথ্য ছিল। বুঝতে পারছো? দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি ফকির গরিবুল্লাহ। দোভাষী পুঁথি কি, পুঁথি সাহিত্য কি, ঠিক আছে, এগুলো তোমাদের জানতে হবে। শায়ের কি, পুঁথি সাহিত্যের উদ্ভব কোথায়, টক পাকানের জনক কে, রামনিধি গুপ্ত। তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে যে নানান দেশের নানা ভাষা, বিনা স্বদেশী ভাষা, পুরে কি আসা। বটতলা পুঁথি সাহিত্য বলতে কি বোঝায়? ঠিক আছে, এই যে দোভাষী বাংলায় রচিত পুঁথি, কবিওয়ালাদের মধ্যে উল্লেখযোগ্য কবি কারা কারা, শায়ের কারা, এগুলো তোমাদের জানতে হবে। তাহলে এই যে তোমার জাতিস্বর সিনেমাটা আছে না, ওইখানে তোমরা পাবা এই যে ভোলা ময়রা, ঠিক আছে, অ্যান্টনি ফ্রিঙ্গি, এ তুমি কেমন, তুমি আমায় যখন প্রশ্ন করো, এ কেমন কান্না হাসি, এরকম ছিল না? হ্যাঁ স্যার। কবির সুমন গাইছিল। আমার কিন্তু কণ্ঠ ভালো না, আমি জাস্ট মজা করতেছি। তাহলে কবিওয়ালা, গজলা গুই, ভবানী বেনে, ভোলা ময়রা, নিতাই বৈরাগী, কেষ্টামসি, অ্যান্টনি ফ্রিঙ্গি, নীলমণি পাটনি। এই যে অ্যান্টনি ফ্রিঙ্গি, দেখো জাতিস্বর সিনেমাটা দেখলে বুঝবা যে অ্যান্টনি ফ্রিঙ্গি একজন বৈদেশি, তার বাড়ি ঘর জ্বালাইয়া দেয়। তিনি আবার এই ভোলা ময়রাদের সাথে কি করে, মানে কবিগান কেমন ছিল? কবিগান ছিল এক পক্ষ গাইবে, অন্য পক্ষ শুনে আবার হচ্ছে তার ফিডব্যাক দিবে, আবার ওরা বসবে, আবার এরা গাইবে, যে শোনো হে অ্যান্টনি, আমার লুঙ্গি ফুঙ্গি গেল কই, এরকম গায় না? বুঝতে পারছো? জাতিস্বর সিনেমার এই গান দুইটা শুনে ফেলবা আজকে, তাহলে তোমার অ্যান্টনি ফ্রিঙ্গি, ভোলা ময়রা মানে কবিওয়ালা কবি গান সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। বুঝতে পারছো? স্যার এখানে স্যার কবিয়াল বেশি, শায়ের কি তিনজন মাত্র? প্লিজ, শুনতে পারি না, অ্যাগেইন। স্যার শায়ের কি তিনজন? কেন, এখানে তো অনেকজন আছে, প্রভৃতি দেওয়া আছে, তার মানে আরো আছে, গোজলা গুই, ভবানী বেনে, হরু ঠাকুর, ভোলা স্যার ময়রা, অ্যান্টনি কবিয়াল না, ফ্রিঙ্গি। কবিয়াল অনেক দেখতেছি, শায়ের ও শায়ের, শায়ের কম, কবি আল্লাহ ঠিকই অনেক বেশি। শায়ের তিনজন ছিল, মনে হয় শায়ের।
ওকে, তাহলে এখান থেকে আমরা বের হতে পারি। এগুলো কি? এগুলো তাকে পড়ে আসছে। স্যার আজকে মধ্যযুগ পর্যন্তই থাক। স্যার হ্যাঁ, 11টা মধ্যযুগ। এটা তো আরো আছে মধ্যযুগে। পূর্ববঙ্গ গীতিকা আছে, ঠিক আছে, ওটা একটু পড়ে নেবা। ডক্টর দীনেশচন্দ্র সেন, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আনুকূল্যে এই যে পূর্ববঙ্গ গীতিকা 3 খণ্ডে প্রকাশ করেছিলেন, ঠিক আছে। মানে এই গীতিকাগুলো কোথাকার ছিল, সেটা চট্টগ্রাম, নোয়াখালী এবং ত্রিপুরা অঞ্চল থেকে পূর্ববঙ্গ গীতিকা সংগ্রহ করেছেন। তাহলে সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে, আর কার সম্পাদনায়? ডক্টর দীনেশ চন্দ্র সেনের, যেটা পূর্ববঙ্গ গীতিকা নামে পরিচিত। পূর্ববঙ্গ গীতিকা এখানে আছে, থাকার কথা। কবি আল্লাহ শায়ের, পুঁথি সাহিত্য। শায়ের কিন্তু ওই যে অষ্টাদশ শতাব্দীতে, এবং দোভাষী পুঁথি, ঠিক আছে। পুঁথি সাহিত্যের লেখকরা কিন্তু সব মুসলমান ছিল। এই যে ময়মনসিংহ গীতিকা লোক সাহিত্য, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে গাথা, কাহিনী, গান, ছড়া, প্রবাদ, এগুলো সব লোকসাহিত্য। লোকসাহিত্যের 8টা ধারা রয়েছে, এখানে তোমার 5টা ধারার কথা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। লোকসাহিত্যের সবচেয়ে প্রাচীন হচ্ছে ছড়া বা ধাঁধা। তাহলে তোমাদের একটা ছড়া শোনাও তো, যে কেউ। ছড়া, ধাঁধা, প্রবাদ, তারপর হচ্ছে গীতিকা, ঠিক আছে, যেটা ব্যালাড নামে পরিচিত, এটা হচ্ছে কি তোমার সব লোকসাহিত্য। তাহলে আমাদের লোকসাহিত্য মূলত ডক্টর দীনেশচন্দ্র সেন এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মানে পৃষ্ঠপোষকতায় এই গীতিকাগুলো 3টা এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে: চট্টগ্রাম, নোয়াখালী এবং ত্রিপুরা। আর যিনি সংগ্রহ করেছেন তাকে বলে সংগ্রাহক, তার নাম হচ্ছে চন্দ্রকুমার দে, ঠিক আছে। তার নাম কি? চন্দ্রকুমার দে। ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠাকুরদার থলে, এগুলো কে করছে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠাকুরমার ঝুলি যে গল্প আমাদের মানে ছোটবেলায় যেগুলো আর কি শুনাইতেন সেইগুলা। আর ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন, ঠিক আছে। আর পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত হয় কি? উপকথা। উপকথা। হ্যাঁ। তাহলে এই যে অডি বা অড, এটা হচ্ছে বিশেষ গাথা বা কবিতা, ঠিক আছে। এই যে ব্যালাড, ব্যালাডও কিন্তু গান, যেটা গাওয়া হয়তো, বা কবিতা। এরপর আসবে ঈশ্বরচন্দ্র গুপ্ত, যিনি হচ্ছে যুগ সন্ধিকানের কবি। আর ময়মনসিংহ অঞ্চলের যে পালাগুলো, তাদের নাম, এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে। এখানে কিন্তু খুবই ছোট ছোট কইরা দিছে, যা দিছে সব পড়তে হবে এখানে। মধ্যযুগে এইখানে শীটে যা আছে কিছু বাদ দেওয়া যাবে না, এখানে অল্প অল্প করে দিছে, বেশি দেয় স্যার নাই। হ্যাঁ। এগুলা পড়ার পরে কি আমাদের এই বিশেষ যাদের কথা বলছেন কবি, এদের সম্পর্কে কি ডিটেলস জানতে হবে? না, প্রিলিমিনারিতে জানতে হবে না, যতটুকু এখানে তথ্য দেওয়া আছে মধ্যযুগের কবিদের সম্পর্কে এতটুকু জানলেই হবে। তবে এই তথ্য যাতে ভুলে না যায়, একটার সাথে একটা গুলিয়ে না ফেলি, ঠিক আছে। এখন মধ্যযুগ শেষ হলো, ঠিক আছে, এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কি না? স্যার স্যার আমার মধ্যযুগ নিয়ে নাই, এমনিতে অন্য একটা কোশ্চেন আছে, আমি ক্লাসের পরে করবো আর কি। ওকে, আমাকে ইনবক্স করো, ঠিক আছে। আর তাহলে হচ্ছে যে প্রাচীন যুগ মধ্যযুগে কি আমরা পাশে পাস পাবো? কনফিডেন্ট আমরা এই ব্যাপারে? নাকি হচ্ছে যে আরো মানে কিভাবে পাইতে হবে, এইটা প্রশ্নটা তোমরা করতে পারো, যে স্যার পাশে পাস কি এইগুলা পড়লেই পাবো, নাকি আরো বেশি করতে হবে, বা কি করতে হবে, তাই তো? ইনশাল্লাহ স্যার, যদি স্যার চিঠির তথ্যগুলো মনে রাখার পর যদি প্রশ্ন আসে পারবে। রিয়া, তারপর ইয়া কি রহিমউদ্দিন, কি বলো? এটা বললা, এখন কথা বললা রহিমউদ্দিন। আচ্ছা, শাহিনুর খাতুনের কোনো কথা শুনি না। তারপর আরিফা,
রিয়া রহিমউদ্দিন, তারপর হচ্ছে আর কে, শাশ্বত দাস, এই তিনজন রেসপন্স খুবই ভালো করতেছো, ভালো লাগতেছে আর কি। স্যার আজকে স্যার এমনিতে স্যার পার্টিসিপেন্ট একটু কম তো, তাই। ওকে, তাহলে হচ্ছে যে মধ্যযুগ থেকে আমরা নোট গুলো কোনো আগামীর জন্য আমরা নোটগুলো রেখে দিব না, বুঝতে পারছো? এখন যা পড়াইছি আগামীকালকের মধ্যেই তোমরা মধ্যযুগ সুন্দর করে নোট ডাউন করবা, তারপরে হচ্ছে একদম ঠোঁটস্থ করে ফেলবা। এরপর হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়বা, যত আননোন কোশ্চেন আছে ওইগুলো ফেস করবা, ঠিক আছে? আর কিছু প্রশ্ন আছে যে একদম ঠোঁটস্থ থাকবে। ওকে, তাহলে সকলকে শুভরাত্রি, ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর কালকে আমি কুয়াকাটা যাব, দোয়া করো। স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পিরোজপুর জেলা, ভান্ডারিয়া উপজেলা। ও আচ্ছা, তাহলে তো আমরা একই জন। মানে কি, তোমার কোথায়? আমার পিরোজপুরে, পিরোজপুর জেলা। ও, আর স্যার রিয়ার? আপনার তারা না থাকলে একটা কোশ্চেন করতাম না, আমি না, ওটা হচ্ছে কে কথা বললো এখন?